আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগতম জানাচ্ছি সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে। আজকের ক্লাসে আমরা অধ্যায় 1-এর অনুশীলনী নং 1.2 সমাধান করব। অর্থাৎ এই অনুশীলনীর কিছু প্রশ্ন আমরা সমাধান করতে যাচ্ছি আজকের ক্লাসে। সো বুঝতেই পারছো ক্লাসটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়ের 1.2 থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা তোমাদের অর্ধবার্ষিকী এবং বার্ষিকী পরীক্ষাতে পাবে। সো চলো দেরি না করে শুরু করা যাক। আজকের ক্লাসটিতে আমি আছি তোমাদের সাথে। আমার সাথে অনেকের হয়তো পরিচয় আছে, বাট তারপরও যারা একেবারেই চিনি না তাদেরকে নিজের নামটা দিয়ে দিই। আমার নাম হচ্ছে জারিন, পুরো নাম হচ্ছে জারিন তাসনিম বিনতে মোশাররফ। বিশাল বড় একটা নাম, বাট এত বড় নাম আসলে মনে রাখার দরকার নাই। সহজ ছোট নাম যেটা হচ্ছে সেটা হচ্ছে জারিন, আমার ফার্স্ট নেম। এটাই আসলে সবার সাথে এই নামই আসলে আমি পরিচিত, বা সবাই আমাকে জারিন আপু বলেই ডাকে। সো যাদের সাথে পরিচয় ছিল না তাদের সাথে আজকে ইনশাল্লাহ ক্লাসে পরিচয় হয়ে যাবে, অনেক কথাবার্তা হবে। আর আমি বর্তমানে 4 বছরের বেশি সময় ধরে আসলে তোমাদেরকে পড়াচ্ছি, মানে শিক্ষকতার অভিজ্ঞতা বলা যায়। আর বর্তমানে পড়াশোনা করছি ব্র্যাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এই বিভাগে। সো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আসলে মূলত প্রথমেই বলে রাখছি যে আজকে আমরা অনুশীলনী 1.2 সমাধান করব। বাট অনুশীলনীতে যাওয়ার আগে ছোট্ট কিছু জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। যেমন আমাদের মাস্টার বুকের কথা তোমরা নিশ্চয়ই অনেকেই শুনেছ, এবং মাস্টার বুকগুলো কিন্তু অলরেডি মার্কেটে চলে এসেছে। সো যারা মনে করছো যে মাস্টার বুকগুলো কিনবে, তোমরা কিন্তু চাইলেই রকমারি থেকে অর্ডার দিয়ে মাস্টার বুক কিনতে পারো, অথবা তোমাদের যে কোনো প্রয়োজনে ফোন দিতে পারো আমাদেরকে 16910 এই নাম্বারটাতে। এই নাম্বারে কল দিলেই মাস্টার বুকের ব্যাপারে যে কোনো প্রশ্নর উত্তর আসলে দেওয়া হবে। এবং শুধুমাত্র যে দেখতেছো আমার সামনে সপ্তম শ্রেণীর মাস্টার বুক আছে, ষষ্ঠ শ্রেণীর আছে, এরকম করে কিন্তু নবম দশম সকল শ্রেণীরই মাস্টার বুক আছে। সো তোমাদের যদি কখনো মনে হয় যে মাস্টার বুকের প্রয়োজন হচ্ছে, জাস্ট 16910-তে কল দিবে। আর যারা আমাদের অনলাইন ব্যাচে অলরেডি ভর্তি হয়ে গিয়েছো, এনরোল করে ফেলেছো, তাদের কিন্তু বাসায় একদম ফ্রিতে মাস্টার বুক পৌঁছে দেওয়া হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কোর্সের সাথে ইনক্লুডেড আর কি। সো জানি না তোমরা আসলে কতজন এখনও ভর্তি হয়েছো বা হওনি, যাই হোক, বাট মাস্টার বুক তোমরা কোর্স ছাড়াও নিতে পারবে। আর যদি কোর্সে ভর্তি হয়ে যাও, এই যে আমাদের মতো টিচাররা ক্লাস নেবে, তার সাথে আবার মাস্টার বুকে দেওয়া হবে, ঠিক আছে? ওকে। এবং মাস্টার বুকের কথা যদি একটু বলি শর্টে, একটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে যে মাস্টার বুকে আসলে কি থাকে জানো? মাস্টার বুকে না আমরা 3 ভাবে এটাকে আসলে সাজিয়েছি। কিভাবে সাজিয়েছি? প্রথমে হচ্ছে মাস্টার, অর্থাৎ তোমাকে আমরা একটা টপিক পড়াবো, টপিক পড়ানোর সাথে সাথে তুমি আসলে ওই টপিকটা কতটা ভালোভাবে বুঝতেছো, এটা হচ্ছে তোমাকে ঠিক করা হবে এই মাস্টার পার্টটার মধ্যে। এবং মাস্টার পার্টটার মধ্যে আমি যদি শুধুমাত্র অঙ্কের কথাই বলি, বাকি সাবজেক্টগুলো অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, বাট যদি আমি গণিত ক্লাস যেহেতু অঙ্কের কথাই বলি, গণিতের মাস্টার বুকটাতে প্রথমে আমরা স্টার্ট করি যে ওই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক কোনটা। সো ওই অধ্যায়ে যা গুরুত্বপূর্ণ টপিক আছে ওইটা আমরা প্রথমে স্টার মার্ক করে দিই। যে ধরো আজকে আমরা পড়াবো তোমাদেরকে দশমিক ভগ্নাংশ। সো দশমিক ভগ্নাংশকে আমরা 5 স্টারে রেট করি, যে বহু নির্বাচনের জন্য দশমিক ভগ্নাংশ কত স্টার পাবে। এটা কি 3 স্টার ইম্পর্টেন্ট, নাকি 4 স্টার ইম্পর্টেন্ট, নাকি 5 স্টার ইম্পর্টেন্ট? বহু নির্বাচন এখান থেকে আসবেই, এরকম যদি হয় তাহলে আমরা ওটাকে বলবো 5 স্টার। যদি আরেকটু সম্ভাবনা কম থাকে তাহলে বলবো 4 স্টার। সো এরকম করে ধরো বহু নির্বাচনের জন্য দেওয়া আছে, তারপর কিন্তু সৃজনশীলের জন্য দেওয়া আছে। সো মাস্টার বুকে প্রথমে তুমি খুললে প্রত্যেকটা টপিক ওয়াইজ কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা তোমাকে বলে দেওয়া হবে। সেকেন্ডলি যেটা হবে যে আমরা প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে একটা রিভিশন পার্ট রেখেছি। যেমন ধরো দশমিক ভগ্নাংশ, বাট ভগ্নাংশের কথা কিন্তু তুমি এর আগে পড়েছো, এবং দশমিকও তুমি কিন্তু আগের ক্লাসগুলোতে পড়ে এসছো। আমার মনে হয় 3, 4, 5 সবগুলো ক্লাসে আমরা মোটামুটি দশমিক নিয়ে কাজ করেছি। সো অনেক সময় হয় না যে আমরা আগের ক্লাসে পড়েছি, এখন ওইটা আবার আমাদের নেক্সট ক্লাসে বা এই ক্লাসে লাগবে, কিন্তু আমরা ভুলে যাই, হইতেই পারে। সো এটার কারণে একটা রিভিশন পার্ট থাকবে, যেখানে আসলে তোমার ওই আগের পড়াগুলো তোমাকে আরেকবার রিভাইজ করে নেওয়া হবে, যাতে নতুন কিছু যখন পড়বা তখন কোনো রকম সমস্যা না হয়। নেক্সট যেটা হয় সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা টপিক আলাদাভাবে বেসিক সহ উদাহরণ দিয়ে বুঝিয়েছি, এবং ওই টপিকের আন্ডারে তোমার অনুশীলনের কোন অঙ্ক পড়েছে সেই অঙ্কগুলো আমরা আলাদা করে ফেলেছি। যেমন ধরো দশমিক ভগ্নাংশের কথাই যদি বলি, এটা একটা টপিক। সো এই টপিকের আন্ডারে হয়তো তোমার অনুশীলনের 5 থেকে 9 এই পর্যন্ত অঙ্কগুলো আসছে, যেগুলো হচ্ছে আসলে দশমিক ভগ্নাংশর
মানে ওটা জানলে তুমি অঙ্কগুলো করতে পারবা। সো দশমিক ভগ্নাংশের বেসিকটা পড়ানোর পরে আমরা 5 থেকে 9 ওইটা আলাদা করে তোমাকে শিখাই দিব যে তোমার অনুশীলনীর এই যে এই কয়টা অঙ্ক আসলে দশমিক ভগ্নাংশ থেকে আসছে। আবার মনে করো ধরো লসাগু আছে, গসাগু আছে, তাহলে এইগুলো কি, এইগুলোর জন্য আমরা প্রত্যেকটা পার্টে আলাদা আলাদাভাবে তোমাদেরকে অনুশীলনীগুলো দিয়ে দিয়েছি। আর কি করছি, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আমাদের অ্যাপ্লাই মেথড। ধরো বেসিক পড়ে ফেললা, গণিতের অনুশীলনী সলভ করে ফেললা, কিন্তু প্রবলেমটা হবে যে পরীক্ষায় কিন্তু দুইটা প্যাটার্নে আমরা প্রশ্ন দেখি, সেটা হচ্ছে যে কি কি বলো, বহু নির্বাচনী আর সৃজনশীল। সো অ্যাপ্লাই পার্টটা হচ্ছে তোমার বহু নির্বাচনীতে তুমি কতটুকু আসলে অ্যাপ্লাই করতে পারতেছো, তুমি যে শিখে আসছো এই যে মাস্টার পার্টের সব কিছু, এটা তুমি কতটুকু অ্যাপ্লাই করতে পারছো, এটা আমরা দেখা হবে আসলে বহু নির্বাচনীর অংশে। সো বহু নির্বাচনীতে কি হবে, বহু নির্বাচনীতে যেটা আমরা দেখবো যে হচ্ছে আমরা অ্যাপ্লাই পার্টে কি করব, অ্যাপ্লাই পার্টে যে দেখবো যে বহু নির্বাচনীর মানে সবগুলো ম্যাথ তুমি বেসিক বুঝে করতে পারতেছো কিনা। তো বহু নির্বাচনীগুলো শুধু এরকমভাবে নয়, টপিক ওয়াইজ আলাদা আলাদা আলাদাভাবে করে দেওয়া আছে, ঠিক আছে। সো লসাগুর জন্য যে কয়টা বহু নির্বাচনী শুধুমাত্র ওই টপিকে দেওয়া আছে। তারপর ধরো গসাগুর জন্য যে কয়টা সেটা ওইটার আন্ডারে দেওয়া আছে, ঠিক আছে। তারপর বর্গমূল বের করার জন্য যে কয়টা আসলে এমসিকিউ বা তোমার বহু নির্বাচনী দরকার সেটা ওই টপিকের আন্ডারে দেওয়া আছে। এমন হয় না যে প্রত্যেকটা আমরা অনেক বই দেখি বাজারে, সো বইগুলোতে কি হয় অধ্যায় শেষে বহু নির্বাচনী থাকে, সব ঝালমুড়ির মতো সব টপিক মিলায়, তাই না, ওই চ্যাপ্টারে যা যা পড়াইছে সব কিছু একসাথে। সো তুমি তো পুরো চ্যাপ্টার আসলে একদিনে একসাথে শেষ করতে পারো না, আমাদের কিন্তু সময় লাগে। এখন তুমি আজকে হয়তো একটা টপিক পড়ছো, ওই টপিকের উপরে তুমি যদি একটু প্র্যাকটিস করতে যাও তাইলে কিন্তু খুব ঝামেলা, তাই না, কারণ ওখানে তো সব কিছু মিশানো আছে। সো এই কারণে আমরা অ্যাপ্লাই পার্টে কি করেছি, আলাদা আলাদা আলাদাভাবে করে দিচ্ছি যাতে কোনো রকম সমস্যাই না হয় তোমার। তুমি ইজিলি অ্যাপ্লাই পার্ট থেকে তুমি যতটুকু পড়ছো আজকে ব্যাস অতটুকু প্র্যাকটিস করতে পারবা। নেক্সট হচ্ছে আমাদের লাস্টলি প্রুফ পার্ট। সো তুমি দেখো তুমি বেস্ট মাস্টারে সব কিছু শিখলা, অ্যাপ্লাই তুমি আসলে অ্যাপ্লাই করতে পারলা, অ্যান্ড ফাইনালি তুমি প্রুফ করতে পারতেছো বা নিজেকে প্রুফ দিতে পারতেছো, বাকি সবার কাছে প্রমাণ করতে পারতেছো যে ইয়েস তুমি আসলে এই টপিকটা একদম ভালো বুঝে গেছো, ভালো পারতেছো। সো প্রুফ পার্টে বেসিক্যালি সৃজনশীল সলভিং করা হয়। সৃজনশীল তোমার বইয়ে যে কয়টা আছে এটা ছাড়াও বিভিন্ন নাম করা স্কুলগুলোর অর্ধবার্ষিকী বার্ষিকী পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলো আমরা এখানে অ্যাড করে দিয়েছি, যাতে তুমি তোমার স্কুলে কি ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা আগে থেকে প্রিপারেশন নিয়ে নিতে পারো। এবং প্রত্যেক অধ্যায় শেষেই কিন্তু থাকছে সৃজনশীল এবং বহু নির্বাচনীর কি একটা এক্সাম বা মডেল টেস্ট। সো মডেল টেস্টের উত্তরগুলো দেওয়া আছে, বাট উই এক্সপেক্ট যে তুমি না দেখে আগে নিজে সলভ করবা, মানে নিজের কাছে পরীক্ষা দিবা, তারপর উত্তরগুলো মিলাবা। সো এই ছিল ওভারঅল আমাদের মাস্টার বুকের কথাবার্তা। আমি বেশি লং করতে চাচ্ছি না। আর লাস্টলি হচ্ছে এইটার ব্যাপারে ভাই আমার মনে হয় সবাই টুকটাক হাবিজাবি একটু শুনছো, সেটা কি বলতো, আমাদের 10 মিনিট স্কুলের নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা হচ্ছে তোমার 24 ঘন্টার একটা তোমার পড়াশোনার সাথী। ধরো রাত 3টা বাজে একটা জায়গায় তুমি আটকায় গেছো, এখন তুমি কি করবা? সো তুমি যদি আমাদের অনলাইন ব্যাচের শিক্ষার্থী হও, তুমি জাস্ট এই 10-10কে যে বলবা, হেই 10-10 বলো তো এখানে কি হয়েছে, বলো তো গতির ওই অঙ্কটা কীভাবে সলভ করব, বলো তো আমার মূলত সংখ্যা হবে এটা নাকি অমূলত সংখ্যা হবে। সো রাত 3টার সময় কোনো টিচার, কোনো তোমার ভাইয়া, কোনো আপু, কোনো কেউ যদি নাও থাকে, তোমার পাশে থাকবে হচ্ছে আমাদের 10-10। সো এটা আমাদের যারা কোর্স এনরোল করবা তাদের জন্য একটা 24 ঘন্টার পড়াশোনার গাইডলাইন দেওয়ার জন্য এটা থাকবে। অ্যান্ড নট অনলি দ্যাট, ধরো তোমার আজকে ক্লাস আছে কিনা, তুমি যদি 10-10কে যে জিজ্ঞাসা করো যে এই আজকে কি আমার ক্লাস আছে, 10-10 কিন্তু তোমার অ্যাকাউন্ট বা তোমার সম্পর্কে সব জানবে। সো তুমি যদি জিজ্ঞাসা করো ও বলে দেবে ইয়েস তোমার আজকে ক্লাস আছে। ধরো আমার কোনো একটা ক্লাসের 15 মিনিট 31 সেকেন্ড, হ্যাঁ তুমি একদম লিখে দিছো 15 মিনিট 31 সেকেন্ডের একটা টপিক তুমি একদম বুঝো নাই, ঠিক আছে, আটকাই গেছে, কিছু একটা হয়েছে যাগুলো তুমি বুঝতে পারো না। সো তুমি যদি 10-10কে যে বলো যে আচ্ছা এই যে জারিনা আপু 15 মিনিট 31 সেকেন্ডে কি পড়াইছে, 10-10 কি করবে, ওই পার্টটা নিয়ে ও নিজে তোমাকে আরো গোছায় লিখে সুন্দর করে তোমাকে বুঝাই দিবে। সো কোথাও যে আটকায় গেলেও শুধুমাত্র এই টাইম স্প্যানটা যদি তুমি তাকে দিতে পারো তাহলেই কিন্তু কি তোমার অর্ধেক কাজ ডান। সব মিলাই সেরা না? ওকে, সো এই হচ্ছে আমাদের আসলে 10-10 অ্যান্ড এভরিথিং। অ্যান্ড আমি জানি না তোমরা আসলে কতজন ভর্তি হয়েছো হও নাই, বাট প্লিজ চলে আসো যাতে রেগুলার বেসিসে আমরা তোমাদের সাথে আসলে এই যে ইন্টারাকশনটা করতে পারি। আসো, সো চলো শুরু করি। এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয়, মানে আমরা অনুশীলনী 1.2-এ বেশিরভাগ অঙ্ক সব কিছু আসলে দশমিক রিলেটেড। সো দশমিকের বেসিক কিন্তু একটু জানা থাকা ভালো, আর তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হইতেছে যে এই যে দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রটা। সো বর্গমূল আমরা নর্মালি তো নির্ণয় করতে পারি, তাই না, বর্গ আর বর্গমূল বুঝি তো, তাই না। এই যে আমি একটু বেসিক থেকে শুরু করি, একটু বেসিক পড়াতে ভালো লাগে। কি বলো তো, যে কোনো সংখ্যা ধরো
দুই, দুই একটা কি, দুই একটা হচ্ছে সংখ্যা, হ্যাঁ এটা নর্মাল একটা সংখ্যা দুই। দুইয়ের যদি আমরা বলি বর্গ করতে, তার মানে কি তুমি দুইকে দুই দিয়ে মানে ওই সংখ্যাটাই দুইবার গুণ করবা, গুণ করলে যা পাবা সেটা হচ্ছে তার বর্গ। কি বললাম, যে কোনো সংখ্যা তাকে তার সাথে গুণ দিলে যেই সংখ্যাটা পাবা সেটা হবে তার বর্গ সংখ্যায়। তাহলে দুইকে নিজের সাথে নিজেকে দুইবার গুণ দিয়ে আমি কত পাইলাম, 4। তাহলে 4 কি, 4 হচ্ছে দুইয়ের বর্গ সংখ্যা। এখন এটাকে জাস্ট উল্টায় বলো, যদি কোনো বর্গ সংখ্যার বর্গমূল খুঁজতে যাও, মানে ওকে বর্গ সংখ্যা বানাইছে কে, মূল হচ্ছে কি শিকড়, একটা গাছ হয় কোথা থেকে বলো তো, শিকড় থেকে, রাইট? সো কোনো কিছুর মূল বলতে বোঝায় তার শিকড়, যেখান থেকে তার শুরুটা হয়েছে। এখন আমরা বর্গ তো বুঝলাম যে ওই সংখ্যা ওইটার সাথে গুণ করেই, হ্যাঁ ওইটার সাথেই ওইটা, তাহলে হচ্ছে বর্গ। এখন যদি বলি বর্গমূল কি, বর্গমূল কি, এটা যদি আমরা হচ্ছে এখন জিজ্ঞাসা করি, সো বর্গমূল বলতে বোঝাচ্ছে যে এই বর্গটা আসছে কোথা থেকে, এর শিকড় কোথায়, এর মূলটা কোথায়, কোথায় বলো? এই যে দেখো বর্গ কি, বর্গ হইতেছে আমাদের 4। তাহলে বর্গমূল যদি আমরা দেখতে যাই তাহলে আমরা কি করব, বর্গ যেহেতু 4 তাহলে এই বর্গটা আসছে কোথা থেকে, এই সংখ্যাটা থেকে। সো কোন একটা বর্গ সংখ্যার বর্গমূল বলা বলতে বোঝানো হয়েছে যে ওই সংখ্যাটা আসলে কোথা থেকে আসছে, ওই বর্গটা কে বানাইছে, কার বর্গ, সে হচ্ছে তার বর্গমূল। সো 4-এর বর্গমূল কে, 4-এর বর্গমূল হচ্ছে 2, এবং 2 থেকেই কি, 2 থেকেই আমরা ওকে আসলে পাইছিলাম, 2 থেকে আমরা 4 বর্গ সংখ্যা পাইছিলাম। সো বর্গ হইছে বা বর্গ শুরুটা হয়েছে আসলে 2 থেকে, তাই 4-এর বর্গমূল হচ্ছে 2। সো এরকম করে আমাদের মোটামুটি 1 থেকে 12 পর্যন্ত সংখ্যার বর্গমূল এবং মানে বর্গ সংখ্যা মুখস্থ রাখা উচিত। বর্গ সংখ্যা মুখস্থ থাকলে তো বর্গমূল তুমি এমনি পারবা। যেমন ধরো একটা সংখ্যা লিখলাম আমি 25, 25 কি, 25 হচ্ছে একটা বর্গ সংখ্যা, এর বর্গমূল কি বলো তো, 5, তাই না? 5কে 5-এর সাথে দুইবার গুণ দিলে আমরা 25 পাই, তাই তো? ওকে, সো এরকমভাবে আমরা দশমিক সংখ্যা, এগুলো তো খুব নর্মাল সংখ্যা লিখেছিলাম আমি, তো দশমিক সংখ্যা যেগুলো ভগ্নাংশ বা দশমিক সংখ্যারও বর্গমূল নির্ণয় করা যায়। তো আজকের ক্লাসটা আমরা মূলত 1.2-এর অঙ্কগুলো করব, ওইখানে কিন্তু বর্গমূল নির্ণয়, দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় এই রিলেটেড অঙ্কই বেশি আসবে। চলো আমরা দেরি না করে শুরু করা যায়। সো আর একটা ছোট্ট দুইটা আর কি আমরা টপিক পড়ে রাখি এর সাথে, যে সাধারণ নিয়মে বর্গমূল নির্ণয়ের প্রক্রিয়ায় কি হয়, অখণ্ড অংশের কাজ শেষ করে দশমিক বিন্দুর পরের প্রথম 2 অঙ্কটি নামানোর আগে ভাগফলের দশমিক বিন্দু বসাতে হয়। তার মানে হইতেছে কি, যে নর্মাল আমরা বর্গমূল নির্ণয় করি ওই রকমভাবেই করব, শুধুমাত্র যখন হচ্ছে দশমিক অংশটা বসাবো দশমিকের জায়গায় দশমিক চিহ্নটা দিয়ে দিব। আর আমরা নর্মাল বর্গমূলের যখন আমরা ওই যে জোড়া জোড়া করে দাগ দিই, আমরা কোন পাশ থেকে দাগ দিই, দাগটা সবসময় কোথা থেকে শুরু করি, এইভাবে কোথা থেকে শুরু করি, ডান দিক থেকে শুরু করি, তাই না? ডান দিক থেকে বামে আসি। কিন্তু মনে রাখবা যখন আমরা দশমিকের জন্য করব, সাপোজ একটা সংখ্যা আমি লিখলাম যে কত লিখবো, 35, 7, 5, 9, ঠিক আছে? সো 35.759, যদি আমরা সংখ্যা এইরকম লিখি তাহলে আমাদের বর্গমূল নির্ণয়ের জন্য ওই যে আমাদের জোড়া জোড়া সংখ্যা বানাইতে হয় না, সো জোড়া বানানোর ক্ষেত্রে এই যে দশমিকটা আছে, এই যে দশমিকটা আছে, হ্যাঁ দশমিকের কোন দিকে যাবা, ডান, এই বাম থেকে ডান দিকে তোমাকে দাগ দিতে হবে, তাহলে এরা দুইজন একটা জোড়া। 9 কিন্তু সিঙ্গেল হয়ে গেছে, সো কেউ যদি সিঙ্গেল থাকে তার পাশে একটা শূন্য বসাই দিতে হবে। আমরা জানি দশমিকের পরে তুমি যতই শূন্য বসাও শেষে, এটা আসলে আলাদা কোনো ভ্যালু ক্রিয়েট করে না, ঠিক আছে? কিন্তু আমাদের অঙ্কর জন্য সহজ করার জন্য আমরা কি করব, যে আমরা এরকম করে এই পাশ দিয়ে জোড়া জোড়া দিতে যাব। যদি লাস্টে কেউ সিঙ্গেল পড়ে যায়, যেমন এখানে 9টা সিঙ্গেল পড়ে গিয়েছিল, মানে একা হয়ে গেছিল, ওর সাথে কেউ জোড়া ছিল না, সো এর কারণে আমরা এখানে কি করছি, লাস্টে একটা শূন্য দিয়ে দিচ্ছি, এটা মনে রাখতে হবে। আর দশমিকের আগের সংখ্যা মানে পূর্ণ সংখ্যা, সেটা তো আমাদের রেগুলার বর্গমূল নির্ণয়ের মতোই। সো আমরা এখানে কিন্তু এই যে এরকম দুইটা দুইটা করে দাগ দিব, কেউ যদি সিঙ্গেল থাকে থাকুক, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, ঠিক আছে? এবার দশমিকের পরে যদি কেউ সিঙ্গেল থাকে তাকে একটা শূন্য দিয়ে দেবো। ওকে ওকে, সো চলো আমরা আসলে একটা নির্ণয় করি, তাহলে আমাদের জন্য ব্যাপারটা ইজি হবে। দেখো আমাদের প্রথম প্রশ্ন দিয়েছে যে 0.36, এটার হচ্ছে বর্গমূল নির্ণয় করতে হবে। তো আমরা আসো আমরা একটা করে করি। সো 0.36 আমি লিখি,
আচ্ছা, সো কি করতে হবে, এখানে একটা দাগ দিতে হবে। আর আমরা কি বলছিলাম যে দশমিকের কি করতে হবে, বাম থেকে ডানের দিকে জোড়া বাঁধতে হবে। সো এটা একটা জোড়া, এখানে আর কোনো সংখ্যা নেই, কেউ সিঙ্গেলও নেই, আমাদের জন্য সহজ হয়ে গেছে। আর পূর্ণ সংখ্যায় এদিক থেকে দাগ দিতে হবে। সো এখানে একটাই আছে, 0। এখন প্রথম যে সংখ্যাটা আছে এই সংখ্যার কাছাকাছি যে 0, এই 0-র কাছাকাছি কোনো বা সমান সমান কোনো পূর্ণ সংখ্যা আমাদের খুঁজতে হবে। দেখো পূর্ণ সংখ্যা তুমি যদি 1 থেকে শুরু করো তাহলে কি 1-এর বর্গ হচ্ছে কি 1-এর বর্গ কি 1-এর বর্গ 1, 2-এর বর্গ কত 2-এর বর্গ কত, যে পূর্ণ সংখ্যার বর্গ করতেছি 4, 3-এর বর্গ 5, সবগুলোই কিন্তু কি 0-র চেয়ে বড় হচ্ছে। আমরা 0-র সমান অথবা 0-র চেয়ে ছোট নিতে পারবো, ওর চেয়ে বড় নিতে পারবো না। বাট এখনো একটা সংখ্যা আমাদের বাকি আছে, তা হচ্ছে 0। সো 0-কে যদি বর্গ করো তাহলে কিন্তু তুমি কি 0ই পাবা, মানে 0-র সাথে 0 গুণ দিলে 0ই ফেরত আসে। অ্যান্ড নট অনলি দ্যাট, তুমি 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ দাও, মানে 0-র সাথে 1 গুণ দাও, 0-র সাথে 4 গুণ দাও, 0-র সাথে 5 গুণ দাও, সবসময় কি হবে বলো তো, সবসময় এই গুণফল 0ই হবে। সো যাই হোক, আমরা পেয়ে গেলাম যে 0-র বর্গ করলে আসলে কি হইতেছে 0 আমরা পাচ্ছি। আমাদের কিন্তু এখানে 0ই লাগবে, তো আমরা কোনো রকম দ্বিধা ছাড়াই এখানে বসিয়ে দিব 0, যে 0-কে বর্গ করলে আমরা পাবো আরেকটা 0, অ্যান্ড এখানে একটা দাগ দিয়ে দিব। আচ্ছা, দাগ দেওয়ার পরে এখানে বিয়োগ করতে হবে। সো বিয়োগ করলে আসলে 0ই নামার কথা, অ্যান্ড এখানে কি নামবে বলো, এখানে কিন্তু জোড়া ধরে পরের যেটা আছে সেটা নেমে যাবে। সো এখানে কি কি নামলো, এখানে 3 আর 6 নামলো। খেয়াল করো, আমি কিন্তু এইখানে আর কোনো দশমিক দেইনি, প্রয়োজন নেই। কিন্তু এই যে আমরা দশমিকের অংশটা নামাই ফেললাম, তার মানে আমার এইখানে অবশ্যই একটা দশমিক দিতে হবে, বুঝলা? দেখো আমাদের কিন্তু 0 পর্যন্ত কাজ শেষ, এখানে 0 পর্যন্ত অঙ্ক নেমে গেছে। এরপর আমি এই যে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে তাদেরকে জোড়া ধরে নামাইছি, 3, 6 নামাইছি। সো দশমিকের অংশ যেহেতু নামছে, আমি এই জায়গায় একটা দশমিক দিব, বাট এখানে দশমিক দেওয়ার কোনো প্রয়োজন নাই, মনে থাকবে? আচ্ছা, এরপরে আমাকে যেটা করতে হবে, যে স্বাভাবিক আমরা বর্গমূল নির্ণয়ের জন্য যা করি, এখানে যে সংখ্যাটা থাকে তাকে 2 দিয়ে গুণ করে নিয়ে এসে এখানে বসাই। সো এখানে আছে 0কে তুমি যদি 2 দিয়ে গুণ করো, যা বলছিলাম 0-র সাথে যাই গুণ করবে তাই 0 হয়ে ফেরত আসবে। সো এখানে কিন্তু 0ই আসবে। এখানে একটা ফাঁকা জায়গা রেখে দিলাম, কারণ আমরা জানি পাশে একটা সংখ্যা বসাতে হবে, যেই সংখ্যা দ্বারা গুণ করলে আমরা এটা মিলাইতে পারবো, এরকম কিছু একটা। সো দেখো এখানে 36 আছে, আমরা একটু ট্রাই করে দেখতে পারি যে 0-র পাশে যদি আমরা 3 বসাই, তাহলে 3 দিয়ে অবশ্যই আমাদের গুণ করতে হবে, তাহলে কত হয় 9, 3 0 0 0 9, বাট আমার এখানে 36 আছে। সো আমি চাইলে একটু বাড়াতে পারি, আমরা একটু বাড়াই দেখি। ধরো 0-এর সাথে 7 দিলাম, হ্যাঁ 7 দিলাম, তাহলে 7 দিয়ে গুণ দিব, তাহলে 7 7 49-এর 9, হাতে থাকলো 4, 7 0 0 আর 4 মিলে কত হয় 49। আচ্ছা, সো এটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু কমাই দেখি, আমরা 7 জায়গায় আমরা হচ্ছে 6 দিই, হ্যাঁ 6 দিলে কি হয় দেখি, 6 দিলাম, এরকম করে একটু নিজেরা আসলে এটা একটু বুঝে শুনে চেক করতে হবে, ঠিক আছে? সো 6 6 36-এর 6, হাতে থাকলো কত 3, 6 0 0 আর 3 মিলে কত হলো 36। হাই হাই, কি হইলো, ম্যাজিক হয়ে গেছে, দেখছো? সো এখানে কত, এখানে 36, আর আমার এখানেও কিন্তু 36 আছে। সো ইজি হয়ে গেছে না ব্যাপারটা? এখানে একটা 6 লিখো, এখানেও একটা 6 লিখো, অ্যান্ড এখানে লিখবা কত 36, ঠিক না? কারণ 6 পাশে বসাইলেই কিন্তু ম্যাজিকটা ঘটতেছে, আমরা 36 পাচ্ছি, অ্যান্ড 36 থেকে 36 বিয়োগ দিলে আসে একটা 0, অ্যান্ড আমরা এইখানে আমাদের কাঙ্ক্ষিত বর্গমূল বা রেজাল্টটা পেয়ে গেলাম। অতএব আমাদের এই অঙ্কটার বর্গমূল কত, নির্ণেয় বর্গমূল হচ্ছে 0.6। সবাই কি ক্লিয়ার? নির্ণেয় বর্গমূল কত হলো? নির্ণেয় বর্গমূল হয়ে গেল 0.6। ওকে, সো আমরা তো একটা অঙ্ক করলাম, এখানে তোমাদের করার জন্য আরও কিছু অঙ্ক আছে। আমরা কি আরও একটা করবো, একটা করে দেখবো? আচ্ছা, এটা আমরা করে দেখি। 2.25 আছে। সো আগের মতো করি, যারা আগেরটা বুঝো নাই তাদের জন্য এটা একটা চান্স, হ্যাঁ এটা আরেকটা বার একটু দেখি, ঠিক আছে? আর নর্মালি কি হয়, আমাদের ক্লাসে কিন্তু রেকর্ডিং থেকে যায়, সো স্লাইডও দিয়ে দেই, রেকর্ডিংও থাকে। তুমি যদি কোনো কারণে ওই দিন ক্লাসটা না করতে পারো বা ওই সময় না বুঝতে পারো, লোডশেডিং হয়, যে কোনো প্রবলেম হয়, তুমি কিন্তু পরে ওই ক্লাসটা আবার করতে পারতেছো, যতবার খুশি ততবার দেখতে পারতেছো, পরীক্ষার আগে রিভিশন দিতে পারতেছো। মানে এটা হচ্ছে অনলাইন ক্লাসের একটা কি বলা যাবে, এটা খুব পিক একটা আসলে
প্রোজ, ঠিক আছে? মানে আমার আমার করোনার সময় অনলাইন ছিল, আমি আসলে ওই টাইমটা অনেক মিস করি। ওই সময় আসলে খুব ভালো হতো, কারণ আমি একটু ভুলে যাই ক্লাস টাইম, মাঝে মাঝে আমার হচ্ছে মানে ইউনিভার্সিটি ক্লাসে মাঝে মাঝে মিস হয়ে যায়। তো যখন আসলে অনলাইন ছিল তখন আমি খুব আরামে ছিলাম, মিস টিস হলে পরে এটা দেখে নিতে পারতাম, পরীক্ষার আগে রিভিশন দিতে ইজি হইতো। বাট এখন অফলাইন হচ্ছে যে ক্লাসটা হইলে তো হয়েই গেল, আর ওটা আসলে দেখার উপায় নাই। এ হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা আসো, সো কি বলতেছিলাম আমরা, যদি আমাদের দশমিক থাকে তাহলে দশমিকের এই পাশ থেকে এদিকে আমরা জোড়া বাঁধবো। সো এটা ধরো এদের একটা জোড়া হয়েছে, আর এই পাশে একটা সিঙ্গেল আছে। আচ্ছা থাকুক সিঙ্গেল, কোনো সমস্যা নাই। সো আমরা সিঙ্গেল থেকে শুরু করি। এখানে আমাদের যে সিঙ্গেল দুইটা আছে, আমাদের দুইয়ের কাছাকাছি কোনো একটা বর্গ সংখ্যা মিলাইতে হবে। তাহলে দেখো বর্গ সংখ্যা হচ্ছে শূন্যর বর্গ শূন্য, আচ্ছা একের বর্গ কত 1, দুইয়ের বর্গ কত 4, তাহলে আমাদের তো 4 তো আমরা নিতে পারবো না, কারণ 4 হচ্ছে 2-এর চেয়ে বেশি হয়ে গেছে, আমরা এখানে আসি। হ্যাঁ, সো আমাদের নিতে হবে আসলে 1। তাহলে কি হলো যে 1-এর যদি বর্গ করা হয় তাহলে আমরা পাচ্ছি 1, তাহলে 1 পাইলাম। তাহলে এখানে কি করব এখন, 2 দশমিক, এই যে দেখো কি করলাম 1, এই যে 2 থেকে 1 বিয়োগ দিলে কত আসবে 1। আচ্ছা এখানে 2 আর 5 এবার কি হবে, জোড়া ধরে নামবে না? আমরা কিন্তু জানি বর্গগুলোর ক্ষেত্রে জোড়া ধরে নামে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে কি আছে, একটা দশমিক আছে। সো এদের তুমি 2, 5 জোড়া ধরে নামায় দাও। এখানে যেহেতু দশমিক অংশ শুরু করে দিয়েছি, আমাদের এখানে একটা দশমিক দিয়ে দিতে হবে। ওকে, সো এখন আমাদের 125 আছে, আর এখানে যে সংখ্যাটা আছে তাকে 2 দিয়ে গুণ করে নিয়ে এসে এখানে বসাইতে হবে। সো 1কে তুমি যদি 2 দ্বারা গুণ দাও কত হবে 2, তাহলে এখানে কত লিখবো আমি, এখানে আমি লিখবো হচ্ছে 2। আচ্ছা 2 এর পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যা দ্বারা ওইটাকে গুণ করলে আমরা আবার 125 ফেরত পাবো। সো আমার মনে হচ্ছে যে দেখি তো কি দিয়ে মিলে। আচ্ছা কি দিয়ে মিলে এটার একটা অ্যাজিউম করার একটা ছোট্ট বুদ্ধি শিখাই দিই। তোমার 1 থেকে মোটামুটি 10 পর্যন্ত তো সবার মুখস্থই থাকে, তাই না? বর্গ সংখ্যাগুলো একের বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, তো মুখস্থ তো থাকে, রাইট? সো তুমি যেটা করবা যে এখানে তুমি যত সংখ্যা মিলাইতে চাচ্ছ না, তার এই যে শেষের বা এককে কোন অঙ্কটা আছে এটা দেখবা। যেমন এককে এখানে আছে 5, তুমি 1 থেকে 10-এর মধ্যে বর্গ সংখ্যাগুলো মনে রাখবা, মানে বর্গ সংখ্যার মধ্যে খুঁজবা যে কোন বর্গ সংখ্যাটাতে শেষে বা একক অংশে 5 আছে। দেখো খুঁজো, 1 একে 1, তাহলে একক স্থানে 1 আছে, হবে না। 2 দুগুণে 4, তাহলে একক স্থানে 4 আছে, এটাও হবে না। আচ্ছা 3 তিরিকে 9, 9ও হচ্ছে না, আমার তো এখানে 5 লাগবে একক স্থানে। আচ্ছা 4 চারা 16, হলো না। 6 আছে, 1 আর 6 মানে একক স্থানে 6 আর দশক স্থানে হচ্ছে 1 আছে 16। সো 4 আমরা নিতে পারবো না। আচ্ছা 5-এ কি হয়, 5 5 25, একক স্থানে 5, দশক স্থানে যা থাকুক আমার কোনো মাথা ব্যথা নেই, বাট আমাদের কি লাগবে, আমরা শুধু মিলাবো যে একক স্থানে ওই অঙ্কটার সাথে মিলতেছে কিনা। তার মানে আমার যেহেতু এখানে 5 আছে এবং আমি দেখতেছি 5-এর বর্গ করলে আমরা 25 পাচ্ছি, যার একক স্থানে আসলে 5 থাকে। সো আমরা 2-এর পাশে একটা 5 বসায় ট্রাই করে দেখতে পারি, ইন এনি কেস যদি এটা মিলে যায়, ঠিক আছে? কারণ সবসময় মনে রাখবা যে যেই বর্গ সংখ্যাটাই তুমি মিলাইতে চাচ্ছ না কেন, সেই বর্গ সংখ্যার লাস্টে বা একক অংশে যে অঙ্কটা আছে তুমি খুঁজে দেখবা যে কোন সংখ্যার বর্গ করলে ওই একক স্থানে ওইটা মিলতে পারে। সবসময় মিলবে এমন না, বর্গ সংখ্যার ক্ষেত্রে মিলে, বাট যদি সংখ্যাটা বর্গ সংখ্যা না হয়, হ্যাঁ, তাহলে তো আসলে মিলবে না। বাট তারপরও তুমি একটা কাছাকাছি অ্যাজামশনে যেতে পারবা। সো এখন আমাদের এখানে 2 আছে, তাহলে 2-এর পাশে আমরা একটু অ্যাজামশন করে 5 বসাই দিলাম। তার মানে এটাকে আমরা 5 দিয়ে গুণ করব, কারণ এখানে এটা কেন বর্গ করে মানে একক স্থানটা মিলাইতে বলতেছি জানো? কারণ আমরা এই সংখ্যার পাশে যাকেই বসাবো না কেন ওইটা দিয়ে আবার গুণ করবো, মানে প্রথমে কিন্তু এদের দুজনের বর্গ হয়ে যায়। ধরো আমি 2-এর পাশে যদি 9 বসাইতাম, তাহলে আমি আবার 9 দিয়ে গুণ দিতাম না, তাহলে 9 9-এর বর্গ হয়ে কিন্তু এখানে 1 নামতো, তারপর হাতে 8 থাকতো, পরে এটার সাথে গুণ হইতো, যোগ হইতো, পরেরটা পরে। বাট একক স্থানেরটা কিন্তু সবসময় কারেক্ট। যেমন ধরো 2-এর পাশে যদি আমি 3 বসাইতাম, আমি আবার 3 দিয়ে গুণ দিতাম, তাহলে আমি কি করতাম, 3 তিরিকে 9, তাই না? তারপরে এখানে বাকি যা হইলো হইলো। ধরো আমি 2-এর পাশে 7 বসাইছি, তাহলে আমি 7 দিয়ে গুণ দিতাম, 7 7 49-এর 9, হাতে থাকলো 4 4 7 এই তারপরেরটা পরে হইলো, সেটা সমস্যা না। কিন্তু আমরা সবসময় কি দেখতেছি যে যেহেতু ওই সংখ্যাটা দিয়েই গুণ করা হয়, তার মানে ওইটাই বর্গর মতো বর্গ সংখ্যাটা চলে আসে, এবং বর্গ সংখ্যার অ্যাটলিস্ট একক স্থানের অঙ্কটা সব জায়গায় ঠিক থাকে। পরেরগুলা পরের সংখ্যার সাথে গুণ হয়ে যোগ হয়, ওইটা ডিফারেন্ট আলাদা আসে, ঠিক আছে, আলাদা হবে। যেমন ধরো 7 7 49, 9 নামছে, বাট পরে কিন্তু 4টা নামবে না, 49-এ 4 আসবে না, শুধু 9টা একক স্থানেরটাই আসবে। কারণ কি, কারণ 7 7 49-এর 9 নামলে হাতে যে 4 থাকতেছে, এটা আবার 7 2 14 আর 4 মিলে কত, এই যে
189 চলে আসতেছে, তাই না? সো ওই 4টা না মিললেও লাস্টে মানে একদম একক স্থানে যেটা আছে ওইটা শুধু মিলে। সো তুমি যখন কোনোটার এরকম বর্গ সংখ্যা মিলাইতে যাবা, তুমি তোমার ওইটা চিন্তা করবা যে এর একক স্থানে কে আছে আর তোমার কোন বর্গ সংখ্যার একক স্থানের সাথে ওটা মিলে কিনা, কোনোটা মিলে কিনা, ঠিক আছে? এটা একটু সহজ হয়। সো আচ্ছা ঠিক আছে, আমরা যেটা বলতেছিলাম যেহেতু আমার এখানে 5 আছে, তাহলে আমি 2 এর পাশে 5 বসায় দেখি কাছাকাছি বা যদি মিলে যায়, আল্লাহ বাঁচাইলে। সো 5 5 25 5, হাতে থাকলো 2, 5 2 10 আর 2 12, কত হলো? এই যে দেখো, দেখছো ম্যাজিক হয়ে গেছে, ইজি না? আচ্ছা তাহলে আমরা এখানে বসালাম 5, এখানেও আমরা বসাইলাম 5, এখানে একটা দশমিক ছিল, তাহলে এখানে আমরা কত মিলে গেল আমাদের 125। সো 125 যদি লিখে ফেলো, বিয়োগ দাও, এখানে পাবার 0, তার মানে অঙ্ক মিলে গেছে। তোমার নির্ণেয় বর্গমূল কত? নির্ণেয় বর্গমূল হচ্ছে 1.5। ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, সো এটা যদি আমরা বুঝে থাকি তাহলে চলো আমরা হচ্ছে অন্য ধরনের কিছু অঙ্ক করি। এগুলো কিন্তু সবই সেম, হ্যাঁ? তোমাদের অনুশীলনের ম্যাথ দেখবে যে আমি যে একটা দুইটা করাই দিলাম এরকমই আছে, এর চেয়ে হয়তো একটু বড় সংখ্যা তোমাকে দিচ্ছে, আর আমাদের মাস্টার বুকগুলোতে কিন্তু অনুশীলনী সব সলভ করে দেওয়া আছে এক্সট্রা অঙ্কের পাশাপাশি, ঠিক আছে? সো মাস্টার বুক যদি কারো কাছে থাকে তার জন্য আসলে মানে ব্যাপারটা ইজি হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা আসবো যে বর্গমূলের আসন্ন মান নির্ণয়। আসন্ন মান বলতে বোঝাচ্ছে যে এরা আসলে একটা ভেজালার অঙ্ক, মানে এরা আসলে বর্গ সংখ্যা না। এর আগে যাদেরকে করতেছিলাম ওরা অ্যাকচুয়ালি বর্গ সংখ্যা ছিল। সো প্রত্যেকবারে আমার অঙ্ক ঠিক হইলে অঙ্ক মিলতেছিল, মানে শেষে মানে ওই বিয়োগ দেওয়ার পরে লাস্টে ভাগশেষ অংশটা যেটা ওটাতে সবসময় 0 আসতেছিল। বাট এখন যেহেতু বলছে যে আসন্ন মান নির্ণয় করো, তার মানে ব্যাপারটা হচ্ছে যে আসলে ওরা বর্গ সংখ্যা না, বাট আমরা দেখবো যে কাছাকাছি বর্গমূল আসলে কি হয়, ঠিক আছে? যেমন ধরো 3-এর যদি তুমি বর্গমূল বের করতে যাও, 3 কিন্তু একটা বর্গ সংখ্যা না, তাইলে বর্গ সংখ্যা কে কে আছে? 1 একটা বর্গ সংখ্যা, ঠিক আছে? 4 একটা বর্গ সংখ্যা, মাঝখানে যে 2 আর 3 পড়ছে এরা কিন্তু কোনো বর্গ সংখ্যা না। তো এদের তো বর্গমূল হইতে পারে, তাহলে এদের বর্গমূলটা কেমন হবে? ওই দশমিক দিয়ে তারপর অনেকগুলো সংখ্যা হাবিজাবি আসবে, ঠিক আছে? সো যাই হোক, এইরকম কিছু সংখ্যা আছে যেগুলো আসলে বর্গ সংখ্যা না, ওদেরও যদি তুমি বর্গমূল বের করতে যাও সেই ক্ষেত্রে তোমার অ্যাকুরেটলি তো মিলবে না, কিন্তু ওই যে দশমিকে একটা অ্যান্সার আসবে। তো এটাই হচ্ছে আমাদের আশা, এন্ড এটাই হচ্ছে আসন্ন মান নির্ণয় করা। তাহলে এখন ধরো আমাদেরকে বলছে যে 2 দশমিক স্থান পর্যন্ত, হ্যাঁ 2 দশমিক স্থান পর্যন্ত এই যে ক নাম্বারে 7 দিছে এটার বর্গমূল নির্ণয় করতে হবে। 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান মানে কি জানো? দশমিকের পরে 2টা অঙ্ক পর্যন্ত করতে হবে। এখন এইখানে ছোট্ট একটা ট্রিক্স মনে রাখবা, যদি তোমাকে বলে 2 দশমিক স্থান, তোমাকে অঙ্কে আসলে 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে হবে। কত স্থান পর্যন্ত? 3 দশমিক, মানে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। কেন করতে হবে? আমাকে তো বলছে 2 ঘর করলেই তো হইতো, তাহলে 3 ঘর আমি কেন করব? কারণ হচ্ছে আমি রাউন্ড আপ করব, এটাকে বলা হয় রাউন্ড আপ করা। রাউন্ড আপ করা বুঝো? রাউন্ড আপ করা বলতে বোঝাচ্ছে যে একটা কাছাকাছি মান নেওয়া। আমরা মাঝে মাঝে অঙ্ক শেষে ধরো অনেক 0.3 4 5 7 এরকম অনেক কিছু আসছে, সো আমরা একটা পর্যন্ত মানে ধরো তোমার উত্তর আসছে এরকম 2.4 5 9 1 7 2, ঠিক আছে? এরকম বিশাল বড় একটা দশমিকের অ্যান্সার আসছে। সো আমরা এখানে কি করি? এই ধরনের অঙ্কে আমরা কিন্তু এর আগেও করার কথা, ক্লাস 5-এ আমরা কি করতাম? আমরা 2 দশমিক লিখতাম, 4 5 এরপর 9 আছে না, সো 5 9 যেহেতু আছে আমরা কি করতাম? আচ্ছা 5 9 1 এটা তো প্রায় আসলে 6, মানে 5 9 মানে কি? মানে আর 1 যোগ হইলেই, হ্যাঁ আর 0.01 যোগ হইলেই এটা কি হইতো? এটা 6 হয়ে যাইতো, তাই না? 0.001 যোগ হইলে, সো 0.001 আসলে খুবই নগণ্য একটা মান। এই জন্য আমরা কি করি? আমরা এখানে 5 9 হাবিজাবি না লিখে আমরা এটাকে 6 লিখে দেই, আর এখানে হচ্ছে ব্র্যাকেটে লিখে দিই প্রায়। মানে কি? মানে ও 6 হইতে হয় নাই, ঠিক আছে? 4 5 9 বিশাল বাবা, দরকার নাই। সো আমি কি করতেছি? আমি 6 লিখে দিচ্ছি। এই এত বড় সংখ্যাটা না লিখে আমি বলতেছি আচ্ছা যা, তোকে বললাম তুই 6 লিখতেছি, পাশে গিয়ে লিখতেছি প্রায়, মানে হয় নাই এক্স্যাক্টলি 6 পাই নাই আমি, কিন্তু কি 6-এর খুব কাছে, একদম খুব কাছে। এই জন্য আমরা কি লিখতেছি? যে 5 9 1 7 2 এর জায়গায় 6 লিখে বলতেছি প্রায়। সো এই যে আমি 5 9 1 7 2 এত কিছু না লিখে ওকে 6 লিখলাম, আমি 6টা পাইলাম কোথা থেকে? কি
কিভাবে পেলাম বলো? আমি তো এখানে নর্মালি যদি আমি বলতাম 2 দশমিক স্থান পর্যন্ত লিখো, তুমি তো এতটুকু লিখতা, 2.45 এটা লিখতা না? যদি বলতাম 2 দশমিকের কথা, দশমিকের পরে 2 ঘর কে কে আছে, 4 আছে, 5 আছে, এটা লিখিত শেষ হয়ে যেত। কিন্তু তুমি 5-এর জায়গায় কেন 6 লিখলা? কারণ তুমি দেখতেছো অলরেডি যে 5-এর পরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 9, মানে এটা 6-এর অনেক কাছে। 9-এর সাথে কি, 9-এর সাথে যদি জাস্ট 001 যোগ হয়, 0.001 যোগ হইলে এটা 6 হয়ে যায়। তো তুমি এটা দেখে তুমি এটা সেন্স করতে পারতেছো যে না, আসলে 5 লেখাটা খুব অন্যায় হয়ে যাবে। ঠিক আছে, ধরো তোমার 80-তে A+, 80-তে A+, তুমি হয়তো পরীক্ষার খাতায় কিছু করছো, যাই হয়েছে তাই হয়েছে, তোমার মার্ক আসছে 79.9। 79.9 মানে কিন্তু এখনো A+ হয়নি, এটা কিন্তু এই আছে, তাই না? কিন্তু শিক্ষক যদি তোমাকে ওই 0.1 দিয়ে 80 না করে দেয়, তাহলে কিন্তু তোমার কিন্তু খুব রাগ হবে যে এই 0.1-এর জন্য আমার একটা গ্রেড মিস হয়ে গেল। ব্যাপারটা এখানে এরকমই। সো যদি এরকম হয় যে অনেক কাছাকাছি, তাহলে আমরা কি করি, তাহলে আমরা ওটা একটু রাউন্ড আপ করে দিই। এটাকে ইংরেজিতে বলা হয় রাউন্ড আপ করে দাও। তো এইখানেও ব্যাপারটা এরকম হয়েছে। এখন তোমাকে যেটা জানতে হবে যে আসলেই ধরো এক বান্দা তুমি পাইছো 79.9, তোমাকে 80 করছে শিক্ষক, আরেকজন হয়তো পাইছে 72.9। এখন ও যদি এসে বলে যে আমাকে A+ দেন, আমি তো হচ্ছে 72.9 পাইছি, ওকে যদি A থেকে A+ করেন, হ্যাঁ তুমি পাইছো A, ওকে তোমাকে হচ্ছে দশমিক আচ্ছা হয়েছে, তখন এটা থেকে এই মার্কস থেকে 80 করে তোমাকে A+ দিছে। তো তোমার আরেক বন্ধু এসে বলতেছে যে ওকে কেন দিছেন, টিচারকে এসে বলতেছে যে ওকে যদি আপনি এর ঘর থেকে 80 করায় A+ দিতে পারেন, তাহলে আমিও তো এর ঘরেই আছি, আমিও তো A পাইছি, তাহলে আমাকে A থেকে A+ করে দেন। বলো তো শিক্ষক কি করবে? করবে শিক্ষক? করবে না। কেন করবে না? কারণ শিক্ষক দেখতেছে যে এইখানে তুমি 72, ও পাইছে 72.9, ওকে 01 দিলেও 73 হইতে পারে, 73 তো A+ হবে না। কিন্তু তোমাকে যদি 01 দেয়, মানে 0.1 দেয় আর কি, কিন্তু তাহলে কি হবে, তোমার হচ্ছে A+ হয়ে যাবে। সো এটা শিক্ষক কিভাবে বুঝতেছে, তোমাদের এই মার্কের পরের এই ছোট্ট দশমিক অংশ থেকে। সো এই কারণে যখন আমাদের 2 দশমিক বলবে, যত দশমিকই বলুক না কেন, 2 দশমিক বললে আমরা 3 ঘর পর্যন্ত করে আমরা দেখবো যে এই যে লাস্ট ঘরটা আছে, এই লাস্ট ঘরে যদি 5, খেয়াল করো, যদি 5 অথবা তার চেয়ে বড় কোনো সংখ্যা আসে, 5 অথবা তার চেয়ে যদি কোনো বড় সংখ্যা আসে, তাহলে কি করব, তাহলে আমরা ওর সাথে 1 যোগ করে দিব। সাপোজ এখানে যদি আসতো 5.236, এখানে কি আসছে, 6 আসছে, তাই না? 6 কি 5-এর চেয়ে অবশ্যই 6 বড়, তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা লিখে দিতাম 5.2, 3 না লিখে কি লিখবো, 4 লিখে দিব। সো এটা হচ্ছে রাউন্ড আপ করা, আসন্ন মান নেওয়া। তো আমি মনে হয় তোমাদেরকে এক্সপ্লেন করে বুঝাইতে পারছি যে যদি 2 দশমিক পর্যন্ত বলে, তাহলে আমাদের 3 দশমিকের কথা চিন্তা করতে হবে। ঠিক আছে? সো এইখানে যেহেতু আমাকে 2 দশমিক বলছে, আমি 3 ঘর পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। যদি এখানে আমাকে বলতো 4 দশমিক, তার মানে কি, মানে দশমিকের পরে 4 ঘর, সেই ক্ষেত্রে আমি কি করতাম বলো, কত ঘর পর্যন্ত বের করতাম? ডেফিনেটলি আমি 4টা ঘর তো বের করতামই। তারপরে কি, তারপরে আবার দেখতাম যে রাউন্ড আপ করার জন্য আমি এক্সট্রা আরেকটা ঘর, মানে 5 ঘর পর্যন্ত যাইতাম। অ্যান্ড এইখানে আমি দেখতাম যে এই ঘরে যেই সংখ্যাটা আসছে, সেই সংখ্যাটা কি 5 অথবা তার চেয়ে বড়। 5 হইলেও তাকে আমি 1 যোগ করে রাউন্ড আপ করব। যদি দেখি না সংখ্যাটা 5-এর চেয়ে ছোট, ইন দ্যাট কেস এখানে যা পর্যন্ত, এখানে যদি 2 আসে, 7 আসে, 5 আসে, যাই আসবে ওইটাই লিখে দিব। কিন্তু যদি বাই এনি চান্স এখানে 5 বা তার চেয়ে বেশি, ঠিক আছে, যদি আসে, তাহলে এখানে যে সংখ্যাটা থাকবে তার সাথে আমি 1 যোগ করে দেব। আমি মনে হয় ক্লিয়ার করতে পারছি তোমাদেরকে। আচ্ছা, সো এটা তো বুঝলাম। এখন আমরা হচ্ছে অঙ্ক করি। আচ্ছা, তাহলে এখন আমরা 7-এর বর্গমূল নির্ণয় করি। সো দেখো, 7-এর যেহেতু আমি বর্গমূল নির্ণয় করব, আমাদেরকে কি বলছে, আমাদের বলছে যে 2 দশমিক স্থান পর্যন্ত।
2 দশমিক স্থান বের করো, বাট 7 তো কি, 7 একটা পূর্ণ সংখ্যা, এটা তো কোনো দশমিক সংখ্যাই না প্রথমত। সো এইটার যদি দশমিকে তুমি অ্যান্সার নিতে চাও তোমাকে কি কাজ করতে হবে জানো? যদি বলে 2 দশমিক, তাহলে তোমাকে যেটা করতে হবে যে প্রথমত এটা চিন্তা করতে হবে 3 ঘর নিয়ে আসতে হবে। সো তুমি যে কাজটা করবা, তুমি 7-এর পরে দশমিক দিবা, এবং তুমি জানো যে বর্গমূলের অঙ্কের সবগুলো কি জোড়ায় জোড়ায় নামে, তাই তো? তার মানে তুমি কি করবা, তুমি হচ্ছে 1 দশমিকের জন্য একটা জোড়া, আরেক দশমিকের জন্য আরেকটা জোড়া, আরেক দশমিক সংখ্যা, আমাদের 3 দশমিক সংখ্যা পর্যন্ত তো হিসাব করতে হবে। সো এরকম 3টা শূন্য দিয়ে দিবা। বুঝতে পারছো? বুঝতে পারছো? সো কি করলাম আমরা হচ্ছে 7-এর 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। সো আমরা হচ্ছে এখানে ফার্স্টে ওকে 7 লিখলাম, 7 লেখার পরে দশমিক দিলাম। যেহেতু আমার 3 দশমিক ঘর পর্যন্ত বের করতে হবে, সো প্রত্যেক দশমিকের আন্ডারে 2টা করে শূন্য, 1 জোড়া করে শূন্য দেবো। সো প্রথম দশমিক সংখ্যার জন্য 1 জোড়া, তারপরের দশমিক সংখ্যার জন্য আরও 1 জোড়া, এবং লাস্টের আরও দশমিক সংখ্যার জন্য আরও 1 জোড়া দিয়ে দিলাম। এরপরে আমি এখন নর্মালি করব। সো দশমিক সংখ্যা যা যা করছি সবাইকে এখন কি করবো, আমরা জোড়া বাঁধবো, যে এদেরকে বিয়ে দিয়ে দাও, এদেরকে বিয়ে দিয়ে দাও, এদেরকে বিয়ে দিয়ে দাও, দিয়ে দিচ্ছ, আমি জোড়া বেঁধে দিচ্ছি। অ্যান্ড এই পাশে কি, এই পাশে আছে 7 একা। সো তোমাকে এখন কি করতে হবে, এমন একটা বর্গ সংখ্যা খুঁজতে হবে যেই সংখ্যাটা কি, যেই সংখ্যাটা 7-এর কাছাকাছি যাবে। সো বর্গ সংখ্যা খুঁজো, 1 একে 1, 2 দুগুণে 4, 4 3 তিরিকে 9। সো 9 তো 7-এর চেয়ে বড় হয়ে গেছে, 3 তো নিতে পারবো না, তাহলে 2 দুগুণে 4। তো আমি কি করব, আমি হচ্ছে এইখানে 2 লিখবো আর এটার নিচে লিখবো 4, তাই না? এখানে বর্গমূলটা আর এখানে বর্গ সংখ্যাটা লিখতে হবে। কি করবা, 7 থেকে 4 বিয়োগ দাও, কত আসে 3। আচ্ছা 3 আসার পরে এখানে কি, এখানে এই যে প্রথম জোড়াটা নামায় দাও, জোড়া ধরে নামায় দাও। দেখো জোড়ার আগে কি আছে, দশমিক চিহ্ন আছে। তার মানে যেহেতু প্রথম জোড়া বা দশমিকের অঙ্ক শুরু করে দিছো, এখানে একদম বিসমিল্লাহ বলে এখানে একটা ফোঁটা বা দশমিক দিয়ে দিবা। আচ্ছা 300 আসছে, আর ওখানে কি করতে হবে, 2 আসছে। সো 2-এর ডাবল কোনো সংখ্যা নিয়ে এসে তোমার এখানে লিখতে হবে। তো আমি এখানে লিখলাম 4। আচ্ছা সো 4-এর পরে 4-এর পাশে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেই সংখ্যা দিয়ে গুণ করলে 300-র কাছাকাছি যাওয়া যায়। এখন বলো 300 কি, 300 মানে হচ্ছে একক স্থানে আছে 0। কোন সংখ্যার একক স্থানে 0 থাকে, কোন সংখ্যার? 0-র বর্গ করলে 0 আসে, আরেকটা হচ্ছে 10-এর বর্গ করলে 0 আসে, মানে 10 10 100। সো লাস্টে হচ্ছে একক স্থানে 0 আসে। এছাড়া আর কোনো সংখ্যায় কি 0 আসে না। সো যদি আমরা আসলে 4-এর পাশে 10 বসাই, হ্যাঁ, তাইলে হচ্ছে সংখ্যাটা নিজেই হয়ে যাচ্ছে 410। 410 তো 300-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তার মানে আমরা 10 তো নিতে পারবো না, আমাদের অন্য কোনো সংখ্যা নিতে হবে। সো চলো আমরা একটু ছোট সংখ্যা নেই, আমরা হচ্ছে 7 নেই। তাহলে 7 দিয়ে যদি একটা গুণ দিয়ে দেই, 7 নিয়ে 7 দিয়ে গুণ করতে হবে। 49-এর 9 হাতে থাকলো 4, 4 7 28, 29 30 31 32। সো 32, 329 এগেইন বেশি হয়ে গেছে। সো আমরা আরেকটু কমাই, কাছাকাছি ছিল 300 আর 332। তো আমরা একটু 6 দিয়ে দেখি, আশা করি এখন 6 আমাদের শেষ ভরসা। 6 6 36-এর 6 হাতে থাকলো 3, 4 6 24 25 26 27, 276। তাহলে কত দিয়ে পাইলাম, 276 6 দিয়ে। আমি এখানে 6 লিখি, এখানেও লিখবো একটা 6, অ্যান্ড এইখানে লিখবো 276। 300 থেকে 276 বিয়োগ দাও, 300 থেকে 276 বিয়োগ দাও, কত আসবে এখানে, কত আসবে, কত আসবে? ঠিক লিখছি? কিছু বলেও না, ঠিক লিখলাম? দেখো 4, এখানে কত 8, তাহলে হলো 2, 3 3 বাদ 24 না। আচ্ছা এই 0 তো নেমে গেছে প্রথমেই, এখন আমরা এই 2টা 0 নামাবো। সো নামাইলাম 2টা 0, এই দাগটা লম্বা করব, এইখানে যে সংখ্যাটা আছে তার ডাবল করব। সো তার দ্বিগুণ মানে কি, 26-এর দ্বিগুণ মানে কি, 26-এর দ্বিগুণ হচ্ছে 52। এখন এইখানে এসে অনেকের কনফিউশন হয় যে আচ্ছা এইখানে তো 2.6 ছিল, তাই না, 2.6 ছিল, তাহলে কি আমি 2.6-এর ডাবল 5.2 লিখবো? না, আমরা কিন্তু ওই দশমিককে গুণায় ধরবো না, ঠিক আছে? অঙ্ক করার সময় ও যে ওরে একবার যে চিহ্নটা বড়াইছি, চিহ্নর মতোই থাকবে, আমরা আর পুরো অঙ্কে ওকে নিয়ে ভাববো না, আমরা ওকে নর্মালি 26 ভাববো। 2.6 না, ওকে আমরা কী ভাববো, 26 ভাববো, একটা পূর্ণ সংখ্যা ভাববো। সো 26-এর ডাবল হচ্ছে 52, 52 বসাইছি, 52-র পাশে এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেটা আসলে ওই 2400-র কাছাকাছি যেতে পারে। সো 52-র পাশে একটু বড় সংখ্যা নেই আমরা, 52-র পাশে ধরো 8 নেই,
52 8 8 দিয়ে গুণ দিই তাহলে কি হবে 8 8 64 4 হাতে থাকলো 6 তারপর হইতেছে কত বসানো যায় 8 2 গুণ 16 17 18 19 20 21 22 2 বাবারে বাবা 5 8 40 42 এই অনেক বেশি চলে আসছে প্রায় ডাবল চলে আসছে তাহলে আমরা একটু ছোট সংখ্যা নেই ডাবল যেহেতু চলে আসছে তাহলে 52 এর পাশে আমরা 8 এর জায়গায় 4 নিয়ে দেখি কি হয় 16 6 হাতে থাকলো 1 4 দুগুণে 8 1 9 4 5 20 আচ্ছা 296 আর এখানে হচ্ছে 2400 ওকে সো এরপরে আসলে আমি যাইনি বইটা ওর জন্য অনেক বেশি হয়ে যাবে দরকার নাই আমরা আসলে 4ই নেই 4 দিয়ে হচ্ছে 296 তাই তো তার মানে আমি 52 পাশে এখানে 4 বসাবো এখানে একটা 4 বসাবো আর এখানে কত লিখবো এখানে লিখবো 296 না 2096 ওকে বিয়োগ করো 4 0 কত হচ্ছে 3 এখানে তো আর কিছু নামতেছে না এইবার এখান থেকে 2টা শূন্য নামাই দাও বাবা বিশাল বড় একটা সংখ্যা আসছে এখানে কত এই যে 200 কি করব 2.64 চিন্তা করব না এটাকে চিন্তা করব 264 ডাবল কত বলো তো 264 ডাবল কত 8 2 5 হ্যাঁ 528 এর পাশে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেটা আসলে 30,400 কাছে যাইতে পারে সো আমার নর্মাল গেজ হচ্ছে 5 6 30 হয় এখন 6 দিয়ে 30 6 দিয়ে আমরা একটা ট্রাই করে দেখতে পারি ঠিক আছে চেষ্টা করতে ক্ষতি কোথায় সো আমরা একটু 6 দিয়ে এখানে ট্রাই করি 528 তার সাথে যদি 6 দিয়ে গুণ দাও 6টা 48 এর 8 এই 48 এর 8 হাতে থাকলো 4 6 দুগুণ 12 আর 4 হচ্ছে 16 6 হাতে থাকলো 1 5 6 30 এই রে 3100 না পার হয়ে গেছে আই গেস আমাদের 5 দিয়ে মিলবে সো একটু 5 দিয়ে ট্রাই করে দেখি 628 এর পরে যদি 5 বসাই এখানেও যদি 5 বসাই তাহলে 25 এর 5 আর কত থাকবে 25 এর 5 হাতে থাকলো 2 5 8টা 40 আর 2 হচ্ছে 42 এর 2 হাতে থাকলো 4 আচ্ছা 4 5 দুগুণ 10 14 4 হাতে থাকলো 1 5 5 25 1 হচ্ছে 26 2 6 4 2 5 এটা ছাড়া আসলে উপায় নাই সো এখানেও 5 এখানেও 5 এন্ড এখানে কত আসতেছে 2 6 4 2 5 বিয়োগ করো বিয়োগ করলে কত আসে এখানে 5 7 তারপরে এখানে হচ্ছে 9 3 ওকে সো আমাদের দেখো অঙ্ক করার পরে কি দেখতেছি আমরা আমাদের কিন্তু দশমিকের পরে 3 ঘর পর্যন্ত চলে আসছে যদিও আমাদেরকে কি বলছিল 2 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলছিল বাট আমাদের কি আমরা এখানে 3 দশমিক স্থান পর্যন্ত বের করছি এখন এইখানে আমরা কেন বের করলাম আমরা দেখব যে আসন্ন মানটা আসলে কি রাখতে হবে এখানে কিন্তু আমরা 2 দশমিকে আসে উত্তর 2.64 কিন্তু এটা কি আমাদের উত্তর হবে আমরা কি 6 4 উত্তর নিব না কারণ আমরা দেখতেছি যে 3 দশমিক স্থানে 5 আছে সো আমরা কি বলছিলাম যে লাস্টেরটাতে যদি 5 বা তার চেয়ে বেশি হয় তাহলে 1 যোগ করে দিব 2 দশমিকের সাথে তার মানে আমার এখানে 2.64 এটা উত্তর না লিখে আমি কি লিখব যে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হবে 2.65 কারণ কি কারণ 4 এর পরে 5 ছিল 5 বা তার বেশি যদি 4 6 থাকতো 4 7 থাকতো 4 8 থাকতো তাহলেও আমি কি করতাম 2.65 লিখতাম কিন্তু যদি এখানে আমার বাই এনি চান্স 5 না এসে ধরো হচ্ছে এখানে আসছে 3 তাহলে কি করতাম তাহলে কিন্তু আমার অ্যান্সার 2.64ই রাখতো 2 মানে 2 দশমিক স্থান পর্যন্ত আর কি বুঝতে পারছো তো যেহেতু 5 আসছে 5 বা তার বেশি হইলেই আমরা ওইটার লাস্টেরটার সাথে 1 যোগ করে দিব তাহলে আমার এখানে অ্যান্সার কত আসবে 2.65 এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার বুঝতে পারছি সো এরকম দেখবা তোমাদের বই আরও অনেকগুলো করতে দেওয়া আছে নিজেরা একটু ট্রাই করে করে করবা ঠিক আছে আর একটা হচ্ছে ভগ্নাংশের বর্গমূল আছে এই অধ্যায়ে ভগ্নাংশের বর্গমূল কিভাবে করব দেখো ভগ্নাংশের 2টা অংশ হয় ঠিক আছে একটা ভগ্নাংশের 2টা অংশ হয় একটা দাগ থাকে দাগের উপরে যে থাকে সে হচ্ছে লব আর দাগের নিচে যে থাকে সে হচ্ছে হর সবসময় মনে রাখবা যে কি যারা জিতে গেছে তারা তো কি তারা অনেক লাভ করছে তো যেহেতু তারা অনেক লাভ করছে সেজন্য আমরা তাদেরকে লোভ বলতেছি লব বলতেছি আর কি হ্যাঁ সো লাভ করে সে কি আছে দাগের উপরে আছে লাভ করছে আর যারা হেরে গেছে
তারা তো তাদের জীবনে অনেক কষ্ট, তারা কি আছে, তারা এখন মুখ চোখ লুকায়, দাগের নিচে লুকায় আছে। সো যারা নিচে আছে তাদেরকে আমরা হাড়ু পার্টি হর বলতেছি। অনেকের গোলায় যায়, আমি দেখছি যে লবকে ডাকে হর, হরকে ডাকে লব, পুরো অঙ্ক শেষ। সো এরকম কাজে থেকে সাবধান থাকবেন আপনারা। মনে রাখবেন, হেরে গিয়ে দাগের নিচে থাকবে হর, জিতে গিয়ে অনেক কিছু লাভ করে উপরে থাকবে লব, ঠিক আছে? সো যখন আমরা বলবো ভগ্নাংশের বর্গমূল করা, ভগ্নাংশের বর্গমূল করতে গেলে মূলত আমাদের যেটা করতে হবে যে আমরা লবকে বর্গমূল করব, হরকে বর্গমূল করব। তাহলে ধরো একটা আমরা বর্গ সংখ্যা কি বলে তোমাদের ভগ্নাংশ দিলাম 9/25, ঠিক আছে? সো এটার যদি আমি বর্গমূল করতে যাই, আমি কি করব? 9-এর বর্গমূল করব, 25-এর বর্গমূল করব। তাহলে 9-এর বর্গমূল করলে কত হয় বলো? 3 তিরিকে 9, তাই না? তাহলে 3 আর 25 কোথা থেকে আসছে? 5×5 = 25। সো বর্গমূল হচ্ছে 5। তার মানে আমাদের ভগ্নাংশটা যদি হয় 9/25, তাহলে এই ভগ্নাংশের বর্গমূল হবে 3/5। বুঝাতে পারছি? ক্লিয়ার? ওকে। সো দেখো, এখানে তোমাদের কিছু ভগ্নাংশ দিবে, ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে হবে। আই গেস আমার আসলে এটা করার কোনো দরকার নাই, কারণ এই ধরনের অঙ্ক তোমরা তো বর্গমূল নির্ণয় করতেই পারবা। তারপর দেখো, ধরো এখানে দিছে 49/121, তাহলে আমাদের কাজ কি হবে? এটার বর্গমূল নির্ণয় মানে হচ্ছে 49-এর বর্গমূল নির্ণয় করতে হবে, 121-এর বর্গমূল নির্ণয় করতে হবে। এবং আমরা কি জানি? আমরা জানি যে 49 মানে 7-এর বর্গ, আর 121 মানে কি? 121 মানে হইতেছে কার বর্গ বলো তো? 11-র বর্গ, তাই না? তার মানে আমরা এখানে কি পাইলাম? এই যে বর্গ আর এটা কাটাকাটি, মানে 7-এর বর্গ করলে পাই হচ্ছে 49, আর 11-এর বর্গ করলে 121। তার মানে আমরা এখানে বর্গমূল কে পাচ্ছি? 7/11। এই হচ্ছে অ্যান্সার। ইজি না বাবা? এগুলা খুব ইজি, নিজেরা করে ফেলবা বাসায়। আর যদি এই যে এরকম মিশ্র ভগ্নাংশে থাকে, ক্লাস 6-এ শিখছিলাম আমরা, যদি মিশ্র থাকে তাহলে সেটাকে কি করবা? অপ্রকৃত করবা। অপ্রকৃত করার সিস্টেমটা কি ছিল? মিশ্র থেকে অপ্রকৃত করার সিস্টেম কি? সিস্টেমটা হচ্ছে যে এই যে পূর্ণ সংখ্যা যে থাকবে তার সাথে হর গুণ দিবা, পূর্ণ সংখ্যার সাথে হর গুণ দিবা, এবং তার সাথে কি করবা? তার সাথে লবটা যোগ করে দিবা। আর নিচে যে ভগ্নাংশের যে আছে হর, সে হরের মতোই থাকবে, ঠিক আছে? সো এখানে এই সংখ্যাটাকে যদি আমরা অপ্রকৃত করে ফেলি, তাহলে এটা সিস্টেমটা কি হবে? এর ব্যাপারটা হবে হচ্ছে উপরে 11 গুণন 144 গুণ হবে, গুণের সাথে আমরা কষ্ট করে যোগ করে দিব 97, দাগ দিব নিচে, আর নিচের 144-144-এর মতো থাকবে। এখানে এটা করে ফেললেই আমাদের অ্যান্সার চলে আসবে। সো এরকম করলে আমরা আমরা হচ্ছে কি পাইলাম? এখানে যে একটা অপ্রকৃত ভগ্নাংশ পাইছি, এই যে এটা, হ্যাঁ, এইটা থেকে এটার তারপর বর্গমূল নির্ণয় করলেই পুরাটার বর্গমূল নির্ণয় হয়ে যাবে। সো এরকম বেশ কয়েকটা দেওয়া আছে, তোমরা নিজেরাই করতে পারবা, ইজি। আচ্ছা, এইবার কিছু বাস্তব সমস্যার সমাধানে আমরা একটা অঙ্ক করি, ঠিক আছে? সো ধরো প্রথমে একটা কোয়েশ্চেন দিছে যে এত সংখ্যক শূন্য আছে, এখন এখান থেকে কতজন শূন্য সরিয়ে রাখলে বা কতজন শূন্য আরও যোগ করলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। যদি কখনো কোনো অঙ্কে বলে যে বর্গাকারে সাজাবো, বর্গাকারে দেখব, বর্গাকারে রাখবো, বর্গ বা বর্গাকার বললেই বুঝবা যে এটা আসলে বর্গমূলের অঙ্ক, ঠিক আছে? সো মানে হচ্ছে শূন্য যা আছে ওদেরকে এখন বর্গাকারে সাজাইতে চাচ্ছে। কথার কথা, বর্গ সংখ্যা না হলে কিন্তু তাদেরকে বর্গাকারে সাজানো যায় না। যেমন ধরো শূন্য যদি হয় 9 জন, 9 কি? 9 একটা বর্গ সংখ্যা না? 3-এর বর্গ হচ্ছে 9। তার মানে তুমি দেখো কি হয়েছে, দেখো তো, এই ডটগুলো মিলাইলে কি হবে? এই যে ডটগুলো যদি আমি মিলাই দিই কি হবে বলো তো? একটা বর্গস হয়ে যাবে, তাই না? আমারটা একটু তেরা বেঁকা হয়েছে, বাট বুঝতে তো পারতেছো। সো এরকম করে তুমি যে কোনো সংখ্যা নাও, ধরো আমি 4 নিছি, 4 নিছো না? 4 নিয়ে দেখো এই যে বর্গ হয়ে যাবে, ঠিক আছে? তারপর তুমি যে কোনো সংখ্যা নাও, যে কোনো বর্গ সংখ্যা নাও, ধরো তুমি একটা বর্গ সংখ্যা নিছো হচ্ছে কত নিবা? কত বর্গ সংখ্যা হয়? 9, 4, 9। আচ্ছা, ধরো হইতেছে তুমি 1 নিছো, ঠিক আছে? 1 নিছো, এখন তুমি মনে করতে 1 দিয়ে কি হবে? 1-এর কথা চিন্তা করো, এখানে একটা 1 রাখছি, চারপাশ দিয়ে একটা 4 কোণ আঁকায় দাও, 1 বর্গ সংখ্যা। সো যেটা বলতেছিলাম, আসলে যদি বর্গ সংখ্যা না হয় তাহলে ওই সংখ্যক জিনিসপাতি দিয়ে বর্গ বানানো সম্ভব না। কথার কথা, আমি যদি ধরো নিলাম 7,
7 জন সৈন্য নিছে, এদেরকে দিয়ে আমি বর্গকার বা এরকম চারকোনা স্কোয়ার বানাতে পারবো কি? চিন্তা করো 7 জন। তাহলে আমি ধরো এক লাইনে দিলাম হচ্ছে 1 2 3, আরেক লাইনে দিলাম 1 2 3 4, হইলো? এটা কি জানি একটা হয়েছে, তাই না? বর্গ কিন্তু হইলো না। বা হচ্ছে ধরো তুমি আরেকটু চেষ্টা করলো, এক ঘরে দিলা 2টা, আরেক ঘরে দিলা হচ্ছে 2টা, আরেক ঘরে দিলা হচ্ছে 3টা, এই 2টা, তাহলে কি হইলো? এই যে সুন্দর একটা স্টার জলসা হয়ে গেছে, ঠিক আছে? সেই এটার মধ্যে এখন নাটক দেখা যাবে, কিরণমালা, বুঝতে পারছো? সো এই হচ্ছে বিষয়, মানে সংখ্যাটা যদি বর্গ সংখ্যা না হয় তাহলে তুমি তাদেরকে এরকম বর্গাকারে বা তাদেরকে দিয়ে এরকম একটা চারকোনা স্কোয়ার শেপ, বর্গ শেপ বানাইতে পারবা না। সো এইখানে একটা শূন্য সংখ্যা দিয়েছে, বিশাল একটা শূন্য সংখ্যা, বলছে যে এই শূন্য সংখ্যাটাকে যদি বর্গাকারে সাজাইতে হয়, তার মানে আসলে এই সংখ্যাটাকে বর্গ হইতে হবে, এই শূন্য সংখ্যাটা বর্গ সংখ্যা হইতে হবে, না হলে তো ওদেরকে বর্গাকারে সাজানো যাবে না। তাহলে কতজন বাদ দিলে, মানে এই সংখ্যা থেকে ঠিক কত বিয়োগ করে দিলে এই সংখ্যাটা একটা বর্গ সংখ্যা হবে, মানে বর্গ সংখ্যার হচ্ছে কি বলা যায় শূন্য আসবে, তাদেরকে আমরা বর্গাকারে সাজাতে পারবো। অথবা এই সংখ্যার সাথে কি করতে হবে, আরো কতজন শূন্য যোগ দিলে আমরা এটাকে বর্গাকারে বর্গ সংখ্যা বানাইতে পারবো। সো কথার কথা আমি যেটা বলছিলাম, যেমন আমরা দেখলাম যে আমরা যদি 7 জন শূন্য নেই, আমরা এই 7 জন শূন্যকে কোনোভাবেই বর্গাকারে সাজাতে পারতেছি না। বাট আমরা যদি এই 7 জন শূন্যর সাথে 2 জন শূন্য যোগ দিয়ে দিই, তখন কত হবে? 9 জন শূন্য হবে, রাইট? সো 9 জন শূন্যকে কিন্তু আমরা ইজিলি কি করতে পারবো? বর্গাকারে সাজাতে পারবো না? সাজাতে পারবো তো নাকি? এই যে দেখো সাজাই দিলাম, এখানে একটা শূন্য, 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 হয়েছে না বর্গাকার? তাহলে কি হলো, আমরা যখন এখানে 2 যোগ করতেছি তখন আমরা এটাকে বর্গাকারে সাজাতে পারতেছি। আবার মনে করো যে এই 7 জন শূন্য আছে, এবার আমরা বললাম যে না এক্সট্রা কোনো শূন্য বাইরে থেকে আনবো না, বরং আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। সো আমরা যদি 7 জন থেকে 3 জন শূন্যকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কত আসবে? কত আসবে বলো? 4 আসবে। সো 4কে কি আমরা বর্গাকারে সাজাতে পারবো না? 4কে আমরা ইজিলি বর্গাকারে সাজাতে পারবো না? এই যে আমরা সাজাই দিলাম, এখানে একটা, এখানে একটা, এই কোনো একটা, এই কোনো একটা, শেষ, বর্গাকার হয়ে গেল। বুঝতে পারছো? সো আমাদের এইখানে সংখ্যাটা ওই 7-এর মতোই একটা সংখ্যা, যেই সংখ্যাটা আসলে বর্গ সংখ্যা না। তো আমরা যেটা করব যে ওর কাছাকাছি আগে পিছে কোন বর্গ সংখ্যা আছে সেটা দেখব, তার সাথে কত যোগ করলে ওই আগের মানে পরের বর্গ সংখ্যাটা হয়, আর তার সাথে কত বিয়োগ করলে দিলে আগের সংখ্যা হয়। যেমন ধরো 7 কি 7 একটা বর্গ সংখ্যা, এই বর্গ সংখ্যা না, কিন্তু 7-এর পরের বর্গ সংখ্যা কে আছে? 9, তাই না? 8 নাই, 9 আছে। আবার তার আগের বর্গ সংখ্যা কে আছে? 6 নাই, 5 নাই, কিন্তু কে আছে? 4 আছে, তাই না? তাহলে তার আগে আর পরে 4 আছে। সো আমি যদি 7কে 4 বানাই তাহলে আমাকে কিছু বিয়োগ করতে হবে, আমাকে খুঁজে বের করতে হবে যে কত বিয়োগ করতেছি। আর সেমভাবে আমরা যদি 7-এর সাথে কিছু যোগ করে 9 বানাই তাহলে এটা বর্গ সংখ্যা হবে। সো আমাদেরকে বের করতে হবে ঠিক কত যোগ করতেছি, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ওভারঅল অঙ্কটা সিনারিও। এখন আসো, এখন আমরা হচ্ছে অঙ্কটা করি। আচ্ছা, সো হ্যাঁ, যেহেতু আমাদের 56,728 জন শূন্য আছে, তাহলে এখান থেকে কত সরাই রাখলে বা কত বিয়োগ দিলে আমরা এটাকে বর্গাকারে সাজাতে পারি এটা দেখি। সো কি করব, আমরা এই সংখ্যাটাকে 5 6 7 2 8 এটার আমরা হচ্ছে বের করি, বর্গমূলটা বের করি, তাই না? তাহলে আরো সহজ হয়ে যাবে ব্যাপারটা। সো আমরা কি কোন দিক থেকে ডাক দিব? এই যে এই পাশ থেকে, দুইটা এটা সিঙ্গেল থাকুক, সিঙ্গেল, তাহলে এখান থেকে আমাদের অঙ্কটা শুরু হবে। সো 5-এর কাছাকাছি বর্গ সংখ্যা কে আছে? 4। তাহলে কার 2-এর হচ্ছে বর্গ হচ্ছে 4, তাহলে 2 লিখলাম, এখানে 4 লিখলাম, বিয়োগ দেওয়ার পর এখানে আসলো 1, এই জোড়াটা নামায় দাও, 6 আর 7 নামায় দাও। আচ্ছা, নামায় দেওয়ার পরে 2-এর বর্গকে বলো, 2-এর বর্গ হচ্ছে 4। আচ্ছা, 4-এর পাশে এমন কাউকে বসাইতে হবে যাতে এটা 167-এর কাছাকাছি যায়। সো আমরা যদি 4-এর পাশে, কথার কথা, যদি আমরা 4-এর পাশে 3 বসাই তাহলে কত হয় দেখো তো? 9 3 4 12, 1 2 9 হইতেছে, তাই না? তাহলে আমরা যদি এখানে 3 বসাই, কাছাকাছি গেছে, 1 2 9, আর এখানেও একটা 3 বসাইতে হবে, ঠিক আছে? সো বিয়োগ দাও, 167 থেকে 129 বিয়োগ দিলে কত আসবে? কত আসবে বলো? 9 আর 17 8, আর এখানে হচ্ছে 12 13 3। ওকে,
এবার কি করব, এইবার এই জোড়াটা নামাই দেব, নামাই ফেলি। আচ্ছা, নামাই ফেলার পরে 23-এর ডাবল এখানে বসাইতে হবে, তার মানে হচ্ছে 46। 46-এর পাশে এমন কোনো একটা সংখ্যা বসাইতে হবে যেটা আসলে 38 28-এর কাছাকাছি যায়। সো আমরা যদি 46-এর পরে ধরো 7 বসাই তাহলে কত হয়, গুণ দাও। 40 45 46 6 4 7 28 29 30 31 32 3 2 6 9। আমাদের এখানে 3800 আছে। সো এটার চেয়ে তো আমরা দেখতেছি যে আচ্ছা একটু কমই আছে, তাহলে আমরা আর একটু বেশি বসাই দেখতে পারি, ঠিক আছে। সো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে একটু বড় আর একটু পরের সংখ্যাটা বসাই, যেমন 4 6 8 বসাই। এবার এটার সাথে 8 গুণ দিই, কত হয় দেখো তো, 8 8 64 4, হাতে থাকলো 6 6 48 49 50 51 52 53 54 4, হাতে থাকলো 5 4 32 আর 5 কত 37, তাহলে 3744। আচ্ছা, এটা অনেক কাছাকাছি গেছে, এর চেয়ে আসলে ক্লোজ আমরা পাবো না, এমনিতে এই অঙ্ক মিলবে না, এটা আমরা জানি। সো কত হবে এখানে, 3 7 4 4, বিয়োগ দাও কত আসে 4, এখানে হচ্ছে 8, এখানে 0 0 84। তার মানে আমরা দেখতেছি যে এটা আসলে অঙ্ক শেষ আমাদের, কিন্তু আমরা সবগুলো নামাই ফেলছি সংখ্যা, আর কেউ কিন্তু বাকি নাই, তাই না, সব জোড়া নেমে গেছে। তার মানে সব কিছু নামার পরেও দেখতেছি আমাদের এখানে এই অংশে 84 কত থাকতেছে, 84 হচ্ছে আমাদের রিমাইন্ডার বা অবশিষ্ট থাকতেছে। সো যত আমাদের অবশিষ্ট থাকতেছে ওইটাই আমাদের এক্সট্রা শূন্য, ওই এক্সট্রা শূন্যর জন্য এটা একটা বর্গ সংখ্যা হইতেছে না শূন্য সংখ্যাটা। তাহলে আমরা কি বলবো, আমরা বলবো যে হ্যাঁ, কমপক্ষে যদি 84 জন শূন্য সরিয়ে রাখা হয় তাহলে এটাকে কি করা যাবে, এটাকে একটা বর্গাকারে সাজানো যাবে, ওই শূন্য সংখ্যা দিয়ে একটা বর্গাকারে সাজানো যাবে। কিন্তু এইবার কোয়েশ্চেন হচ্ছে যে কতজন যোগ করলেও আমরা তাদেরকে বর্গাকারে সাজাতে পারবো, মানে 7 থেকে 3 বিয়োগ দিয়ে দিব, বিয়োগ দিলে আমরা ওকে 4 পাবো, এটাকে আমরা বর্গাকারে সাজাতে পারবো। কিন্তু এখন যদি আমরা বলি যে 7 থেকে আমরা ওকে 9 বা পরের বর্গ সংখ্যা বানাতে চাই, তাহলে কত যোগ করলে আসলে এই সংখ্যা, এই শূন্য সংখ্যাটাকে আমরা কি বর্গাকারে সাজাতে পারবো। সো কত যোগ করলে দেখো, এইখানে আমার যেই বর্গমূলটা আসছিল, এখানে আমার যে বর্গমূলটা আসছিল সেই বর্গমূলটা খেয়াল করো, কত আসছে আমার এখানে 2 3 8 আসছে, তাই না। তার মানে আমরা বুঝতেছি যে এটার বর্গমূল আসলে এর পরেও যদি আমি করতে চাইতাম তাহলে আমার এখানে আসতো 2 3 8, হ্যাঁ 2 3 8 তো বেরোইছেই, 2 3 8 দশমিক সামথিং 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 আসতে থাকতো, তাই না। সো দশমিকে চলতে থাকতো, শেষ হইতো না। তার মানে আমি বুঝতেছি যে এই যে সংখ্যাটা আছে এটা আসলে 238, এই বর্গমূলের যে একটু বেশি তার বর্গমূল আসবে, যেহেতু 238 দশমিক সামথিং 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 আসতে থাকতো। কিন্তু এটা কখনোই কি হইতে পারতো না, 239 হইতে পারতো না, মানে তার পরের সংখ্যাটা হইতে পারতো না। দশমিক দশমিক দিয়ে অনেক সংখ্যা আসতেছে, কিন্তু 239 বা পূর্ণ সংখ্যা হচ্ছে না। তার মানে এর কারণেই কিন্তু এই সংখ্যাটা বর্গ সংখ্যা হইতে পারতেছে না। বুঝতে পারছো কেসটা। ওরকে যদি আমি আরও বর্গমূল ধরো 8, এখানে হচ্ছে 84 আসছে না, সো আমি যদি এখানে জাস্ট একটা দশমিক নিয়ে নিই তাহলে আমি 84-র পাশে আরও 2টা শূন্য বসাতে পারবো। সো এখন হয়ে যাবে 8400। দেন আমি আবার ওইটা ডাবল আমি এখানে লিখবো যে 4 6 কত 8 8 16, আচ্ছা 7, ওকে। সো এখানে হচ্ছে 6, ঠিক আছে। তারপর এখানে আবার সংখ্যা আনবো, আমরা করতে থাকবো। সো দশমিক দিয়ে দশমিকের পর আসতেই থাকবে আসতে থাকবে আসতে থাকবে, কিন্তু এটা কিন্তু বর্গ সংখ্যা হবে না। তার মানে আমরা বুঝতে পারতেছি যে ওর আসলে ও যদি বর্গ সংখ্যা হইতে চায় তাহলে তার পরের বর্গ সংখ্যাটা তাকে চিন্তা করতে হবে যে তার কাছাকাছি বড় কে বর্গ সংখ্যা আছে। সো এটা বের করার জন্য আমরা কি করব, এইখানে আমাদের যত বর্গমূল আসলো, ঠিক আছে, বর্গমূল যা এখানে আসছে ওইটার সাথে 1 যোগ করব। তাহলে আমাদের পরবর্তী বর্গমূল ও আসলে কি হইতে চাচ্ছে কিন্তু হইতে পারতেছে না, বলো তো ও আসলে হইতে চাচ্ছেটা কি, যেটাও হইতে পারতেছে না। ও আসলে দশমিক দিয়ে 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 আসলে ও 238 না, এটার সাথে 1 যোগ করো 239 হইতে চাচ্ছে, কিন্তু যেহেতু সে আসলে বর্গ সংখ্যা না তাই ও 39 হইতে পারতেছে না। সো আমরা ওকে একটু হেল্প করব, আমরা ওর সাথে 1 যোগ করে দিব। তাহলে আমরা এখানে কত পাইলাম, 239 পাইলাম, তাই তো। এটা তো একটা পূর্ণ সংখ্যা, তার মানে এটা যে সংখ্যার বর্গমূল সেও একটা পূর্ণ সংখ্যা হবে বা বর্গ সংখ্যা হবে।
সেই সংখ্যক শূন্যকে আমরা এভাবে চারকোনা বা বর্গাকারে সাজাতে পারবো। তাহলে এটা যদি কারোর বর্গমূল হয়, এটা যদি বর্গমূল হয় তাহলে এটার বর্গ সংখ্যা কত বলো তো? তাহলে 239-এর বর্গ সংখ্যা কত? 239-এর বর্গ কত? দেখো 239-কে 239 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 57,121। তাহলে এই সংখ্যাটা কি? এই সংখ্যাটা কি? এই সংখ্যাটা একটা বর্গ সংখ্যা এবং এই সংখ্যক শূন্য যদি আসে তাহলে তাদেরকে বর্গাকারে সাজানো উচিত। তাহলে এখন আমার চিন্তা করতে হবে যে বর্তমানে আমার যত শূন্য আছে 56,728 জন আমার শূন্য আছে, এই শূন্যটাকে 57,121 আমি কিভাবে বানাইতে পারি? কিভাবে বানাতে পারি বলো তো? আমরা বিয়োগ করে দেখব যে কতজন শর্ট আছে, আমার বাইরে থেকে আরও কতজন শূন্য নিয়ে আসতে হবে, নিয়ে আসলে আমরা পরবর্তী বর্গ সংখ্যাটা পাবো, মানে 7কে 9 বানাইতে পারবো। 7কে 9 বানানোর জন্য কি লাগছিল? আমার 2 বাইরে থেকে নিয়ে আসা লাগছিল। সো সেই ওয়েতে আমরা এখানে দেখবো যে কতজন বাইরে থেকে নিয়ে আসা লাগবে। তো আমরা কি করব? আমাদের এই পরের বর্গ সংখ্যা থেকে আমাদের বর্তমান যে বর্গ সংখ্যা আছে, এই সংখ্যা আছে, সেটা বিয়োগ দিব। বিয়োগ দিয়ে আমরা যে বিয়োগফল পাবো এটাই হচ্ছে আমাদের এতজন শূন্য যোগ দিতে হবে। সো যদি আমরা 393 জন শূন্য যোগ দেই, বাইরে থেকে নিয়ে আসি, তাহলে এই শূন্য দলটাকে আমরা কি করতে পারবো? শূন্য দল 393 জন এসে এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে 57,121 জন। সো তাদেরকে কিন্তু আমরা বর্গাকারে সাজাতে পারবো। সো আমাদের প্রশ্ন আসলে দুইটা ফ্যাক্টরে ছিল যে কমপক্ষে আর কতজন শূন্য সরিয়ে রাখলে মানে বাদ দিলে আর তাদের সাথে কতজন শূন্য অথবা কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তো আমরা অঙ্ক করে দেখলাম যে আমরা যদি 84 জনকে বাদ দিয়ে দিই, প্রথম কথা যদি আমরা 84 জনকে সরাই রাখি তাহলে এটা একটা বর্গ সংখ্যা হবে, ঠিক আছে? আর যদি আমরা মনে করি যে না আমরা কাউকেই বাদ দিব না, বরং লাগলে আরও শূন্য নিয়ে এসে ওদেরকে বর্গাকারে সাজাবো, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? পরবর্তী যেটা আছে সংখ্যা সেটা হচ্ছে 57,121। সো ওইখান থেকে আমরা দেখলাম যে 393 জন কম পড়ে। সো আমাদের 393 জন সংখ্যা যদি শূন্য সংখ্যা যোগ দিই তাহলে আমরা এই শূন্য দলকে বর্গাকারে সাজাতে পারবো। বুঝছি? একটু ক্রিটিক্যাল, একটু প্যারা লাগতে পারে, বাট তুমি একটু ঠান্ডা মাথায় বসে অঙ্কটা করার চেষ্টা করবা, দেখবা যে বুঝতে পারতেছো, ঠিক আছে? রেকর্ডিং থাকবে, রেকর্ডিংটা দেখবা, বাসায় নিজে ট্রাই করবা। একটা দুইটা ধরো এরকম আরও কিছু অঙ্ক আছে যেগুলোতে বলে যোগ করতে হয়, বলে যে সংখ্যার সাথে কত যোগ করলে এটা বর্গ সংখ্যা হবে। সো এই অঙ্কগুলো বারবার করবা। এই অঙ্কগুলোই কিন্তু ওই একটা কনসেপ্টেই বারবার তোমার আসে এবং এটা হচ্ছে সবচেয়ে, আমার মনে হয় এটা হচ্ছে সবচেয়ে জটিল একটা অঙ্ক এই চ্যাপ্টারের, ঠিক আছে? ওকে, সো এরপরে ধরো নর্মাল কিছু অঙ্ক আছে যে কোন বিদ্যালয়ের এতজন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো, প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। এইগুলো খুবই লেম ভাই, এই অঙ্ক করার পর এটা লাগেই না। বুঝতেই পারতেছো যে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করা মানে বলতেছে যে এই যে এতজন আছে এদেরকে যেহেতু কি করা যায়? বর্গাকারে সাজানো যায়, ঠিক আছে? প্রাত্যহিক সমাবেশ বলতে বলছে সকালবেলায় যে আমরা পিটি প্যারেড অ্যাসেম্বলি করি না স্কুলে, সো ওইটাতেই বলছে, ওইটার মধ্যে ওদেরকে যদি বর্গাকারে সাজানো হয় তার মানে ডেফিনেটলি কি? ডেফিনেটলি এটা হচ্ছে একটা বর্গ সংখ্যা। তাহলে প্রত্যেক সারিতে কতজন করে আছে আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমি তোমাদেরকে দেখাইছিলাম যে ধরো যদি আমি বর্গ সংখ্যা 1 নেই, 1কে আমি বর্গাকারে সাজাতে পারতেছি। 4 নেই, 4 মাথায় 4 জনকে দিয়ে বর্গাকারে সাজাতে পারতেছি। যদি আমরা হচ্ছে পরের বর্গ সংখ্যা 9 নেই তাহলেও সাজাইতে পারতেছি, তাই না? তো এখানে এদের মধ্যে একটা কমন জিনিস আছে, দেখো যদি আমরা এই যে সারি দেখি তাহলে সারিতে কি হচ্ছে? 4-এর ক্ষেত্রে এই সারি বরাবর 2টা করে বসতেছে, এরকম লম্বালম্বি দেখো, লম্বালম্বিও কিন্তু 2 জন করে দাঁড়াচ্ছে। 9-এর ক্ষেত্রেও সেম ঘটনা, সারি মানে এরকমভাবে দেখো 3 জন, এই লাইনে 3 জন, এই লাইনে 3 জন, এই লাইনে 3 জন। আবার তুমি যদি লম্বালম্বিও দেখো তাহলে দেখো এই লাইনে 3 জন, এই লাইনে 3 জন, এই লাইনে 3 জন। মানে সবসময় বর্গ সংখ্যার ক্ষেত্রে সারি এবং কলামগুলোতে সবসময় কি হয়? সমান সমান সংখ্যক সবাই বসে। সো এই ধরনের শিক্ষার্থী, এই পুরো শিক্ষার্থীদেরকে যদি বর্গাকারে সাজানো যায় মানে একটা বর্গ সংখ্যা, তাহলে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা সমান হবে এবং শিক্ষার্থীর সংখ্যা কত হবে প্রত্যেক সারিতে ওইটা হচ্ছে এর বর্গমূল। যেমন 1-এর বর্গমূল কি? 1 সারি একটাই কলাম, এ 1ই আছে, তাহলে 1-এর বর্গমূল 1। দেখো 4-এর ক্ষেত্রে কি হয়েছে? প্রত্যেক সারিতে কলামে কতজন করে গেছে? 2 জন করে গেছে, তাই না? এই যে এই বরাবর গেলেও 2, এই বরাবর গেলেও 2, 4-এর বর্গমূল কত? 2। সেম ওয়েতে 9-এর কথা চিন্তা করো, 9-এর কথা যখন আমরা করছি সারি বরাবর কতজন করে গেছে? 3 জন করে গেছে। লম্বালম্বি কতজন করে গেছে? 3 জন করে আসছে। তার মানে কি? প্রত্যেক সারি বা কলামে 3 জন করেই আসতেছে। তার মানে 9-এর বর্গমূলকে মনে করো 3 না, 3 3 9 ছিল। তার মানে একটা বর্গ সংখ্যার যা বর্গমূল
সেই পরিমাণই প্রত্যেক সারিতে করে যাচ্ছে, বুঝতে পারছো? প্রত্যেক সারি বা প্রত্যেক কলামে ওই 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 সিমিলার ওই নাম্বারটাই বসতেছে। তো এখন যদি তোমাকে বলা হয় যে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো, তুমি বুঝতে পারছো না কি করতে হবে? এই সংখ্যাটার বর্গমূল বের করতে হবে। বর্গমূল বের করলেই খেলা শেষ, খেলা খতম। বলে দিবা যে যতজন বর্গমূল তার মানে ওই প্রত্যেক সারিতে অতজন সংখ্যক করেই দাঁড়াইছে। আচ্ছা, এরপর অনেকগুলাই অঙ্ক আসলে আছে, আমি আসলে চাচ্ছি তোমাদেরকে আচ্ছা আচ্ছা এটা একটা দেখাই, 4 নাম্বারটা দেখাই। কি বলছে দেখো, বলছে যে কোনো বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি চারা গাছ বেশি হলো, প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। তার মানে কি দেখলো যে কি করছে, 18টি চারা গাছ বর্গাকারে লাগাইতে গেছে, কিন্তু এক্সট্রা বেশি হয়েছে, কি হয়েছে 36টা। তার মানে 36টা গাছ লাগাইতে পারেনি, তাহলে লাগাইছে কয়টা গাছ বলো তো বর্গাকারে? 1800 থেকে আগে এই 36 বিয়োগ দাও, যেহেতু এরা বাদ, এদেরকে আসলে আমরা লাগাইতেই পারিনি। সো 1800 থেকে 36 বিয়োগ দিলে কত আসবে দেখো, 4, তারপর এখানে কত আসে 3, 4, 4, 6, আচ্ছা 6, এখানে হচ্ছে 7, 1764, তাই তো? এই যে 1764, এইটাই আসলে কি এই পরিমাণ সংখ্যক গাছই লাগানো হয়েছে, 1800টা গাছ প্রথমত লাগানো হয়নি। আচ্ছা, এখন বলছে যে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। এটা কি বলার অপেক্ষা রাখে কি করতে হবে? এখানে যতগুলো আমাদের চারা গাছ আমরা লাগাইছি সেটা প্রত্যেক সারিতে কয়টা করে এটা দেখতে হবে। তো এখানে জাস্ট বর্গমূল বের করলে আমরা বলে দিতে পারবো যা ওর বর্গমূল, প্রত্যেক সারিতে ওই সংখ্যক গাছই লাগানো হয়েছে। ইজি না? আচ্ছা, এটা দেখো কি বলছে, কোনো ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা 9, 15 ও 25 দ্বারা বিভাজ্য হবে। কি বলছে? কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা? আমরা তোমাদের সাথে এটা আমাদের নতুন ক্লাস, মানে প্রথম ক্লাস। সো আমরা যখন অনলাইন ব্যাচে করছি তখন তো এই 1.2 এই 1.2 অনুশীলনের আগে তো আরও অঙ্ক আরও ক্লাসেস গেছে। সো ওই ক্লাসগুলোতে আমরা হচ্ছে মানে ওদেরকে শিখাইছিলাম যে কোনো জায়গায় যদি কোনো অঙ্কে যদি বলে যে ক্ষুদ্রতম সংখ্যাকে বের করো বা বৃহত্তম সংখ্যাকে বের করো, সেই ক্ষেত্রে অঙ্কটার আসলে লসাগু বা গসাগু চাইতেছে। সো এই ক্ষেত্রেও দেখো এখানে বলছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, তো ক্ষুদ্রতম পড়া মানে আসলে ওরা চাচ্ছে এই অঙ্কের লসাগু, ক্ষুদ্রতম মানেই মনে করতে হবে লসাগু। সো কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এই 9, 15, 25 দ্বারা বিভাজ্য হবে। সো তোমাকে যেটা করতে হবে যে প্রথমত 9, 15, 25-এর একটা লসাগু বের করতে হবে। সো আমরা লসাগু বের করি, 9, 15, 25 এটা লসাগু বের করতেছি। হ্যাঁ, 9, 3, 5, 15, 25 তো 25ই থাকবে। আচ্ছা, এখন 3 দিয়ে ভাগ যাবে না, 5 দিয়ে যাবে, 3 মতোই থাকলো, 5 একে 5, 5 5 25, আর কিছু যায় না। তার মানে আমাদের এইখানে লসাগু কি আসতেছে, 3 গুণন 5 গুণন 3 গুণন 1 গুণন 5 কত হলো দেখো তো, 225 আসার কথা। তার মানে লসাগু কি আসতেছে, 225 আসতেছে। আমাদের প্রশ্ন কি ছিল যে কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা 9, 15, 25 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা ওখানে লসাগু কত পাইলাম, 225। অতএব ক্ষুদ্রতম বর্গ সংখ্যাটা কত, 225। 225 কার বর্গ মনে আছে, 15-র বর্গ। 15-র বর্গ হচ্ছে 225। এবং তাহলে এই যে 225 সংখ্যাটা আমরা পাইলাম ওদের লসাগু, এইটাই হচ্ছে সেই ক্ষুদ্রতম বর্গ সংখ্যা যা আসলে 9, 15, 25 দ্বারা বিভাজ্য। বুঝছেন? ইজি। ক্ষুদ্রতম দেখলে আসলে লসাগু করতে হবে, ঠিক আছে? আর কিছু আসলে করা দরকার নাই। এই তো এই আছে আপাতত। আচ্ছা চলো আমরা হচ্ছে কয়েকটা এমসিকিউ করি আর করি। আচ্ছা, এই অঙ্কটা দেখাতে পারি, এটা হচ্ছে একটু ডিফারেন্ট, এটা একটু দেখে যাই, রাইট? এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। কি বলছে? এমন একটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হবে যাদের বর্গের অন্তর একটি কি বলতো, একটি পূর্ণবর্গ সংখ্যা। সো আমরা প্রথমে কি করি যে ক্রমিক সংখ্যা বলি। ক্রমিক সংখ্যা মানে কি, পাশাপাশি সংখ্যা। যেমন ধরো 1-এর ক্রমিক সংখ্যা হচ্ছে 2,
5-এর ক্রমিক সংখ্যা হচ্ছে 7। 7 কি ক্রমিক সংখ্যা? না, পাশাপাশি হইতে হবে। 5-এর পরের সংখ্যা কি? 6। 6 হইতে পারে। 6-এর ক্রমিক সংখ্যাকে 6-এর ক্রমিক সংখ্যা হবে 7। সো আমরা কি দেখতেছি এখানে পুরো ব্যাপারটায়, ধরো যদি কোনো ক্রমিক সংখ্যা 1 হয়, তার সাথে 1 যোগ করলেই তার ক্রমিক সংখ্যা পরেরটা, মানে পরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। 5-এর সাথে 1 যোগ করো, তুমি 6 পাবা ক্রমিক সংখ্যা। 6-এর সাথে 1 যোগ করো, তুমি 7 পাবা। 7 হচ্ছে 6-এর ক্রমিক সংখ্যা। মানে পাশের সংখ্যাটা পাওয়ার জন্য, ক্রমিক সংখ্যাটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকবার 1 যোগ করা লাগতেছে। এখন আমাদের অঙ্কে বলছে যে এমন দুটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা আছে। এখন সংখ্যাটা কি ভাই, এটা তো আমরা জানি না। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে কি করব? আমরা হইতেছে বলবো যে আচ্ছা ধরি সংখ্যাটি কত, সংখ্যাটি না, মানে ধরি ক্রমিক সংখ্যা, ঠিক আছে? সংখ্যা কি? সংখ্যা হচ্ছে একটা ক। আর আমরা জানতেছিলাম যে প্রত্যেক ক্রমিক সংখ্যা কি, তার সাথে 1 যোগ করলেই তার ক্রমিক সংখ্যা বা পরের সংখ্যাটা পাওয়া যায়। যেমন আমরা দেখলাম যে 1-এর সাথে 1 যোগ করে 2, মানে তার ক্রমিক সংখ্যা, পাশের সংখ্যাটা পাইছি। তারপর 2-এর সাথে 1 যোগ করলে 3 পাচ্ছি, 4-এর সাথে 1 যোগ করলে 5 পাচ্ছি। প্রত্যেকের ক্রমিক সংখ্যা কি, তার সাথে 1 যোগ করলে পাওয়া যায়। সো ক যদি আমাদের সংখ্যা একটা হয়, ক এর সাথে 1 যোগ করলে আমরা কি পাবো? আমরা হইতেছে তার ক্রমিক সংখ্যাটা পাবো। এখন প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্ন বলতেছে যে বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সো আমরা এখন এদের বর্গের অন্তর দেখি, বর্গ বের করি প্রথমে। সো বর্গটা কি হবে? ক প্লাস 1, এটার বর্গ হচ্ছে এরকম, আর ক এর বর্গ হচ্ছে এরকম। বর্গের অন্তর মানে বিয়োগফল, বর্গের বিয়োগফল, ঠিক আছে? বর্গের বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অন্তর মানে হচ্ছে বিয়োগফল। যারা হচ্ছে জানো না, এই অন্তর মানে কিন্তু হৃদয়, ভালোবাসা, হার্ট, লাভ, ভ্যালেন্টাইন এগুলো কিছু না, ঠিক আছে? অন্তর মানে হচ্ছে বিয়োগ, মনে রাখবেন। আচ্ছা, সো দেখো, অ্যান্ড 6-এর বীজগণিত কার কার মনে আছে? তা মনে থাকলে কিন্তু ঠিক আছে, তোমাদের সাথে বীজগণিতের ক্লাস যখন শুরু হবে তখন মজাটা বুঝবা। তো বছরের প্রথমে তো টের পাচ্ছ না। যাই হোক, সো বীজগণিতে আমরা এরকম সূত্র পড়ছিলাম না, a + b হোল স্কোয়ার, মনে আছে? এখানে এর জায়গায় চিন্তা করো ক কে, আর বি এর জায়গায় চিন্তা করো হচ্ছে 1 কে। আমি এখানে ছোট ছোট করে লিখে দিই। এর জায়গায় হচ্ছে ক, এর জায়গায় ক কে মনে করো a, আর এটা হচ্ছে b। তাহলে এখানে কি হয়েছে? a + b হোল স্কোয়ার। a + b হোল স্কোয়ারের সূত্র কি ছিল? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সো এইখানেও আমরা এটাই লিখবো। তাহলে a স্কোয়ার মানে ক স্কোয়ার প্লাস 2ab, 2ab মানে কত? ক এর সাথে 1 গো, সেম। তাহলে 2ab প্লাস b স্কোয়ার। এখানে ক স্কোয়ারে লিখো। এখন খেয়াল করো, মজার ব্যাপার হয়েছে কি দেখো, এইখানে একটা ক স্কোয়ার প্লাস ক স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস ক স্কোয়ার। সো আমরা কি জানি বীজগণিত থেকে, প্লাসে মাইনাসে কি হয়? কুটুস কুটুস কাটাকাটি হয়ে যায়। সো তুমি এখানে কুটুস কুটুস কাটাকাটি করে ফেলো, কাটাকাটি হয়ে গেল। কাটাকাটি করে ফেললে এখন তোমার এখানে উত্তর কি আসতেছে দেখো, ক তো বাতিল, তাহলে 2 গুণন ক গুণন 1, মানে 2 ক, তার সাথে 1 গুণ করলে তো সেই 2 কই থাকবে। সো এখানে 2 ক আসতেছে প্লাস 1 এর বর্গ কত? 1। সো 2 ক প্লাস 1। তাহলে আমরা এখানে কি পাইলাম? আমরা এখানে যে পাইছিলাম যে তাদের বর্গের অন্তরটা কত দাঁড়াচ্ছে, তাদের বর্গের অন্তর হচ্ছে 2 ক প্লাস 1। এখন আমাদের আসলে দেখতে হবে যে ক এর মান কত। সো আমরা আসলে এটা কিভাবে বের করব? আমরা প্রত্যেকবার ক এর জন্য মান বসাবো। কথার কথা, ধরো আমার এখানে হচ্ছে, আমার এখানে কি পাইলাম আমি, মানে সংখ্যাটা পাচ্ছি হচ্ছে 2 ক প্লাস 1। সো যদি ক সমান 1 হয়, ঠিক আছে, এখানে লিখি, যদি ক সমান 1 হয় তাহলে কি হবে? অতএব 2 ক প্লাস 1 সমান সমান কত হবে? 2 গুণন 1 যোগ 1, 2 একে 2, 1 3 আসবে। আচ্ছা, যদি আমি এখানে ডট ডট দিয়ে গেলাম, হ্যাঁ, যদি ক সমান 2 হয় তাহলে কি হবে? তাহলে 2 ক প্লাস 1 কত হবে? 2 গুণন 2 যোগ 1 কত হবে? 4, 5। ওকে, যদি আমাদের ক সমান সমান কত হয়? 3, তাহলে কি ঘটতো? তাহলে হচ্ছে 2 গুণন 3 যোগ 1, 3 দুগুণ 6, 1 হচ্ছে 7। আচ্ছা, যদি খ সমান 4 হয় সেই ক্ষেত্রে কি হবে? 2 গুণন 4 যোগ 1, 4 দুগুণ 8, 1
9 কি হলো 9 কি 9 একটা কি বর্গ সংখ্যা না দেখো 3 5 7 এগুলো কোনোটাই বর্গ সংখ্যা না বাট কি হয়েছে 9 বর্গ সংখ্যা হয়েছে প্রশ্ন মতে আমাদের কি ছিল যে এই যে কি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর মানে বর্গের বিয়োগফল যা আসবে সেটা কি সেটা একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে সো আমাদের বিয়োগফল কত আসছে বিয়োগফল আসছে 2 ক প্লাস 1 ক এর মান যখন আমি হচ্ছে 4 ধরছি আমি কিন্তু কি পাইলাম আমরা সেই বর্গ সংখ্যাটা পেয়ে গেলাম অতএব আমাদের দুইটা সংখ্যা কি ছিল দুইটা সংখ্যা ছিল ক আর ক প্লাস 1 তাহলে ক যদি ক এর মান 4 ধরে আমরা বর্গ সংখ্যা পাইছি না তাহলে ক যদি 4 হয় তাহলে ক প্লাস 1 কি 5 হবে তাহলে আমাদের সেই নির্দিষ্ট ক্রমিক সংখ্যা দুইটা কি কি ছিল ক্রমিক সংখ্যা দুইটা হচ্ছে 4 আর তার পাশের সংখ্যা 5 বুঝছো বুঝতে পারছো ইজি না এরকম ইজি অনেক সুইট অঙ্ক আসলে তোমাদের পরীক্ষায় দিবে দেখো এখানে হচ্ছে একটা এমসিকিউ আছে যে 0.01 এর বর্গমূল নিচের কোনটি হবে 0.01 এর বর্গমূল কি হবে যদি তুমি এখানে করো 0.1 এটার বর্গমূল নির্ণয় করো সো আমরা কি জানি আমরা হচ্ছে এদিক থেকে ধরবো আর এটা এখান থেকে সো এখানে 0 কিছুই নাই এখানে 0 আর 1 নামলো এটা ডাবল করে দাও 2 হবে 2 দিয়ে 0 গুণ দিলে 0 হয় সো এখানে আমার 1 মিলাইতে হবে এখানে যদি পাশে একটা 1 দিই আর এখানে দশমিকের পরে এই পার্টটা নামাই দিছি না সো এখানটা দশমিক দিতে হবে এখানে 1 দিবা 1 দিয়ে একে গুণ দিবা এখানে পেয়ে যাবা 0 1 তাহলে আমাদের এখানে কি আসতেছে 0 চলে আসতেছে 0 1 থেকে 0 বিয়োগ দিলে উত্তর কত আসে 0.1 অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বার বুঝতে পারছো এইরকম হচ্ছে সহজ অঙ্ক দিবে ঠিক আছে পরীক্ষায় আর যদি হচ্ছে সৃজনশীল একটু দেখি আমরা যে এই অধ্যায় থেকে আসলে সৃজনশীল কেমন আসবে এটা সৃজনশীল দেখায় যায় তোমাদেরকে দেখ দুইটা সংখ্যা দিছে এই সংখ্যাটিকে সংখ্যা রেখায় দেখো এটা আসলে এই অধ্যায়ের পড়া না মানে যেহেতু সব কিছু মিলাই প্রশ্ন করা হয় সো এটা তুমি স্কিপ করতে পারো ঠিক আছে এটা তো অন্য একটা অধ্যায় সংখ্যা রেখার অধ্যায় আমরা যখন পড়বো তখন আমরা দেখব আচ্ছা খ নাম্বার কি বলছে দেখো প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা এর আগে যে ক্লাসগুলো হয়েছে তোমাদের সাথে হয় নাই মানে যখন এর আগে তো আমরা এই ক্লাসগুলো আরও করাইছি এর আগের যে পড়াগুলো ওই পড়াগুলোতে আমরা শিখছিলাম যদি কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে গুণ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হয় সেই ক্ষেত্রে আমরা গুণফলের মাধ্যমে বর্গমূল নির্ণয় করা শিখছিলাম সো সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে আমরা এই যে 384কে তার মৌলিক গুণনীয়ক দিয়ে গুণ করে করে দেখব যে কোন সংখ্যা দ্বারা গুণ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে সো এখানে দেখো এই 2 স্কোয়ার এই 2 এর বর্গ করা যায় মানে জোড়া জোড়া হয়ে গেছে কিন্তু এইখানে একটা 2 আর এখানে একটা 3 সিঙ্গেল পড়ে আছে সো এদেরও যদি জোড়া থাকতো 2 এর আরেকটা 2 এবং এখানে আরেকটা 3 থাকতো তাহলে এদেরও জোড়া মিলানো যাইতো তাহলে জোড়া মিললে এটা কি এটা পূর্ণবর্গ সংখ্যা হইতো যেহেতু জোড়া মিলতেছে না সো সেই ক্ষেত্রে আমরা এটাকে পূর্ণবর্গ সংখ্যা বলতে পারতেছি না এই হচ্ছে পার্থক্য ঠিক আছে আর গ নাম্বারে কি বলছে দেখো দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো আমরা একটু আগে করছিলাম যে কোন সংখ্যার সাথে যোগ করে কিভাবে পূর্ণবর্গ সংখ্যা বানাইতে হয় প্রথমত দেখতে হবে কি দ্বিতীয় সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে হবে ঠিক আছে দ্বিতীয় সংখ্যাটার হচ্ছে তোমার প্রদত্ত সংখ্যা যেটা সেটার হচ্ছে বর্গমূল নির্ণয় করতে হবে বর্গমূল তার সাথে 1 যোগ করে দেখতে হবে কত আসে এবং ওইটার বর্গ সংখ্যাকে সেটা দেখতে হবে সো ওই বর্গ সংখ্যা থেকে তোমার এই প্রদত্ত সংখ্যা যদি তুমি বিয়োগ দাও বিয়োগফল যা আসবে মানে ওইটাই হচ্ছে যোগ করলে ওই সংখ্যাটা বর্গ সংখ্যা হবে ওই যে শূন্যতে কতজন শূন্য যোগ দিলে এদেরকে বর্গাকারে সাজানো যাবে সেম প্রশ্ন এখানে একটু ডিরেক্ট করছে সো এই অধ্যায়ে বা যা পড়াইলাম আজকে এই ধরনের আসলে এরকম প্রশ্নই তোমরা পাবা এই ছিল আমাদের আজকের ক্লাস ইনশাআল্লাহ তোমাদের সাথে আমাদের অনলাইন ব্যাচে দেখা হবে তখন আসলে অনেক ক্লাসে অনেক পড়াশোনা করব তোমাদের কাছে মাস্টার বুক থাকবে সব কিছু তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে সো আশা করি আজকের ক্লাসে মোটামুটি সব বুঝতে পারছো এক ক্লাসে তো সব পড়ানো সম্ভব না বাট চেষ্টা করছি আর কি সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কোর্সের অনেকেই কোয়েশ্চেন করতেছো কোর্সের দাম কত মাস্টার বুক কীভাবে পাবো হ্যান ত্যান সো অনেক কোয়েশ্চেন আছে আমি জানি সব আসলে উত্তর করতে পারতেছি না তো তোমাদের জন্য এই যেখানে একটা নাম্বার থাকলো 16910 এই নাম্বারে কল দিও আমাদের স্টুডেন্ট অ্যাডভাইসার ভাইয়া আপুরা আছে ওনারা তোমাদের কলে তোমাদেরকে হেল্প করবে
ঠিক আছে? তোমাদের যা যা জানতে ইচ্ছা করে সব তারা তোমাদের বলে দিবে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে ক্লাস করে তোমাদের সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম সবাইকে।